হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসি 25 ফাইনাল ডিভিশন লাইভের আজকে ক্লাসে। এবং আজকে আমরা বোটানির 3টা চ্যাপ্টারের সিকিউ সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা জানো যে গতকাল কিন্তু আমরা বাকি 4টা চ্যাপ্টারের সিকিউ সম্পর্কে তোমাদের অনেক ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি যে কোন কোন জায়গাগুলো তোমরা না পড়ে যেতেই পারবে না পরীক্ষার হলে। সো বাকি 3টা যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে যেন তোমাদের কারো এই পরীক্ষাগুলো অ্যাটলিস্ট A+টা না মিস হয়। বাকি ভালো যে করবা সে তো অবশ্যই আগে থেকে অনেক ভালো প্রিপারেশন নিয়ে রেখেছো। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে রাবেয়া ফেরদৌসি যুক্ত হয়ে গেছে। তারপরে হ্যাঁ, রাবেয়া ফেরদৌসি একদম সবার প্রথমে চলে এসেছে। আমি আমার পরিচয়টা দিয়ে নেই, আমি সুমাইয়া আক্তার, আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষে এবং তোমাদের সাথে তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি। তোমরা কে কে পড়াশোনা কতদূর করেছো এটা একটু আপুকে লিখে জানিয়ে দাও। একই সাথে তোমরা কে কোন বোর্ড থেকে আছো এটা একটু লিখে জানিয়ে দাও। প্লাস গতদিন যে আমরা বোটানির 4টা চ্যাপ্টারের উপর একটা সিকিউ ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে তোমরা কারা কারা ছিলে এবং সেখান থেকে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা কতটুকু তোমাদের পড়তে হবে, মানে মাস্ট পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। বা আসলে পড়ার ক্ষেত্রে আমাদের পড়াটা অনেক ফাস্ট, কিন্তু পরীক্ষার আগে এত সময় আমরা পাই না যে প্রত্যেকটা লাইন আমরা সমান গুরুত্ব দিয়ে পড়বো। এক্ষেত্রে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি তোমার জন্য কম ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন জায়গাটা তুমি পড়তে পড়তে একটু ঝিমাই গেলেও সমস্যা নাই এবং কোন জায়গাটা তোমার মানে পড়ার সময় অবশ্যই অ্যালার্ট থেকে পড়তে হবে। ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রাবেয়া ঢাকা বোর্ড থেকে যুক্ত হয়েছে। ওকে, তোমরা যারা যুক্ত হচ্ছ আমাদের সাথে কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও এবং যদি মনে করো যে ক্লাসটা সবার সাথে মিলে করতে চাও তাহলে অবশ্যই একটু নিজের প্রোফাইলে শেয়ার করে দিতে পারো। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো, আশা করছি তোমাদের পড়াশোনা মোটামুটি ভালোই চলছে। এবং আমাকে একটু লিখে জানাও যে তোমরা এই ছুটিটা জুওলজি এবং বোটানি 2 সাবজেক্টকেই আসলে কিছুটা সময় দিয়েছো কিনা। আমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা যাতে অনেক ভালো হয় এবং কোনো মানে জিওলজি পরীক্ষার আগে যেহেতু অনেক কম টাইম বন্ধ আছে, আমরা কিন্তু এই জন্য তোমাদেরকে প্রথমে জিওলজি ক্লাসটা নিয়েছি যাতে তোমরা ওই সম্পর্কে পুরোপুরি একটা আইডিয়া পেয়ে যাও। তারপরে আমরা তোমাদের বোটানি ক্লাসটা শুরু করেছি। সো আশা করছি তোমরাও কিন্তু এই অনুযায়ী জিওলজিটা পড়ে তারপরে বোটানিটা শুরু করবে। আদারওয়াইজ পুরো ছুটিটা যদি তোমরা বোটানিই পড়তে থাকো তখন দেখা যাবে জিওলজি পরীক্ষার আগে কিন্তু ওই একটা দিনে ওইটুকু মাত্র সময়ে এত কিছু জিনিস তোমরা কভার করতে পারবে না। সো এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা অবশ্যই তোমাদের শিডিউলগুলোকে সাজাবে, চ্যাপ্টারগুলোকে সাজাবে। কোন চ্যাপ্টার থেকে তুমি সিকিউ অ্যান্সার করতে চাও এটাও একটা ফ্যাক্টর। আবার এমন কোনো চ্যাপ্টার তুমি আসলে বাদ দিয়ে দিতে পারবে না যে চ্যাপ্টার থেকে হয়তো অবশ্যই সিকিউ আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। ঠিক আছে? ওকে, রাবেয়া বলেছে জিওলজিটা পুরো এলোমেলো হয়ে গেছে। যাই হোক, জিওলজি যতটুকু গোছাতে পারছো ততটুকু আপাতত থাকুক, বাট পরীক্ষার আগে তো অবশ্যই ভালোভাবে দেখে যেতে হবে। আঞ্জুয়ারা খাতুন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে লিয়াকত আলী, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা হচ্ছে বোটানি কতটুকু পড়তে পেরেছো এটা একটু আপুকে জানাও। আঞ্জুয়ারা দেখো ওর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছে, বাকি যারা আছো তারাও একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা আর 2-1 মিনিটের মধ্যেই আমাদের মূল ক্লাসে চলে যাব যেন তোমাদের বেশি সময় আসলে আমরা ওয়েস্ট করতে চাই না। ওকে, আমাকে দেখতে পাচ্ছি মারিয়া আমাদের সাথে আছে। ও লিখেছে আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরাও আশা করছি ভালো আছো। যদিও পরীক্ষার মধ্যে মানুষ একটু কমই ভালো থাকে, বাট তাও তোমাদের জন্য দোয়া থাকলো যেন পরীক্ষা ভালো হয়, প্রিপারেশন ভালো হয়। আর অনেকে বলছিলে যে একটু অসুস্থ, তো নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো যেন আসলে ফুল এনার্জিটা তোমরা পড়াশোনায় দিতে পারো। ওকে, দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আছো। তোমরা কাইন্ডলি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি। আদারওয়াইজ একা একা ক্লাস করে তো কোনো লাভ নেই, তাই না? তোমরা বোটানি কতদূর পড়েছো এবং তোমাদের প্রিভিয়াস যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলোর এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেই পরীক্ষাগুলো কেমন হয়েছিল আপুকে একটু লিখে জানাও। বোর্ডের মধ্যে তো দেখলাম ঢাকা বোর্ডের মানুষজনই বেশি এখানে। ওকে, আমার মনে হয় আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দেই। আমরা আজকে মেইনলি হচ্ছে 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 অ্যান্ড চ্যাপ্টার
11, ঠিক আছে। মারিয়া আফরিন লিখেছে আপু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। যাই হোক, তুমি অবশ্যই নিজের খেয়াল রেখো। আর যারা এরকম অসুস্থ হয়ে গেছো তাদেরকে একটা কথা বলি, অসুস্থ হলে আমাদের মনে হয় যে পড়া বুঝি শেষ হবে না, কি হয়ে গেল আমার সাথে, বাট মনের জোরের উপর কিন্তু কিছু নাই। তুমি যদি আগে থেকেই মনে করো আমি অসুস্থ হয়ে গেছি, আমার দ্বারা কিছু সম্ভব না, তাহলে আসলেই সম্ভব না। বাট তুমি যদি মনে করো যে না, অসুস্থতার মতো আছে, হয়তোবা আমি একটু উইক ফিল করছি, বাট খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে আমি আসলে আমার হাইস্ট চেষ্টাটা করব, তাহলে ইনশাল্লাহ তোমরা পারবে, ঠিক আছে। মুস্তাফিজুর রহমান এসে গেছে। লিয়াকত আলী লিখেছে আইসিটি খুব বাজে। যাই হোক, যা হয়ে গেছে সেটা নিয়ে আমরা বেশি টেনশন করব না, কারণ ওটা আমরা যে কিন্তু মানে টাইম ট্রাভেল করতে তো পারবো না যে প্রিভিয়াসলি যে ওই পরীক্ষাটাকে আবার ভালো করে দিয়ে আসবো। বাট আমরা সামনে যেটা আছে, যেটা আমার এখনো এফোর্ট দেওয়ার সুযোগ আছে, ওইখানে আমরা যেন 10 on 10 দিয়ে আসতে পারি, এটা আমরা চেষ্টা করব। সো দেখো, টিস্যু এবং টিস্যুতন্ত্রের চ্যাপ্টারে তোমাদের তো অনেক কিছুই আছে, তাই না? তো আমরা জানি এখান থেকে খুব কমনলি একটা জিনিস আমাদের আসে। সেই কমনলি আসা জিনিসের মধ্যে কি আছে? কমনলি আসা জিনিসের মধ্যে দুইটা জিনিস তো আছে, বলো। একটা জিনিস হচ্ছে আমাদের একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন। এই চ্যাপ্টার থেকে যদি অ্যান্সার করতে চাও এবং তুমি যদি এই মূলের গঠন, কাণ্ডের গঠন এগুলো চিত্র না শিখে যাও তাহলে হবে না, ঠিক আছে। একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন, মূলের গঠন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের জাইলেম ফ্লোয়েম বা পরিবহন টিস্যুতন্ত্রগুলো কিভাবে আসলে সাজানো থাকে। পরিবহন টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্রগুলো কিভাবে সাজানো থাকে, অর্থাৎ ওই যে সংযুক্ত, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, অরীয়, কেন্দ্রিক টিস্যুর সজ্জা, এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবা। আর আমার মনে হয় যখনই তুমি একবীজপত্রী উদ্ভিদের মূল প্লাস কাণ্ড, এই কাণ্ডগুলোর গঠন যখন দেখবা, তখনই কিন্তু চ্যাপ্টারটা আসলে পুরোপুরি মোটামুটি পড়া হয়ে যায়। একই সাথে এগুলার যে আছে না শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই দেখবে। আমার মনে হয় আগে যদি তোমরা চিত্রটা দেখে ফেলো, খুব সহজেই তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা খুব অল্প টাইমের মধ্যে শেষ করতে পারবে, ঠিক আছে। সো দেখি আমরা আমাদের প্রথম প্রশ্নে কি আছে বলছে, নিচে চিত্রটা লক্ষ্য করো। চিত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম জিনিস আছে। এবার বলছে যে এপিডার্মিস কি, টেরিসের পরিবহন কলাগুচ্ছকে হাইড্রোসেন্ট্রিক বলার কারণ কি। গতে বলেছে উদ্দীপকে যে উদ্ভিদাংশ নির্দেশ করে তার অন্তর্গঠনের চিহ্নিত চিত্রটা অঙ্কন করো। আর ঘতে বলেছে উদ্দীপকে প্রদর্শিত এ বি সি এর মধ্যে মিল কি আর অমিল কি। এখন দেখো এই যে চিত্রগুলা, এই চিত্রগুলায় এই দাগ দাগ দিয়ে কি বোঝাচ্ছে? দাগ দাগ দিয়ে আমাদের বোঝাচ্ছে জাইলেম, দাগ দাগ দিয়ে বোঝাচ্ছে জাইলেম। আর এই ফোটা ফোটা জায়গাগুলো দিয়ে কি বোঝাচ্ছে? ফোটা ফোটা জায়গাগুলো দিয়ে বোঝাচ্ছে হলো ফ্লোয়েম, ঠিক আছে, ফ্লোয়েম। আর মাঝখানে যেটা এই বক্স বক্স জায়গাগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের পড়ার বিষয়টা কি? পড়ার বিষয়টা হচ্ছে যদি আমার এই তিনটার ক্ষেত্রে জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম সব কিন্তু একই গুচ্ছে অবস্থান করতেছে, এই জিনিসটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে সংযুক্ত, সংযুক্ত। এই সংযুক্তের মধ্যে আবার দুই রকম ছিল, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় ছিল আর একটা ছিল সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে। এখন সমপার্শ্বীয়র মধ্যে আবার দুই রকম ব্যাপার আছে, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। মুক্ত আমরা কাকে বলবো? যখন আমার এই ক্যাম্বিয়ামটা যদি প্রেজেন্ট থাকে তাহলে এটাকে আমরা বলবো মুক্ত, ঠিক আছে। আর ক্যাম্বিয়ামটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা বলবো বদ্ধ। এবং এই জায়গায় ক্যাম্বিয়ামটা কত জায়গায় আছে, মানে দেখো ক্যাম্বিয়ামটা যদি দুই পাশেই থাকে তখন আমরা বলবো মুক্ত প্লাস দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়, যে জাইলেমের দুই পাশেই ক্যাম্বিয়াম আছে। আর যদি শুধু মাঝখানে থাকে তখন জাস্ট বলবো মুক্ত সমপার্শ্বীয়, ঠিক আছে।
আর যেখানে ক্যাম্বিয়াম নাই ওটাকে তো মুক্ত বলতে পারবো না, ওটাকে আমরা বলবো বদ্ধ। তাহলে এইটা হচ্ছে এবিসি আমার চেনার উপায়। আর ডিতে আমরা দেখতেছি যে জাইলেম ফ্লোয়েম এগুলো ভিন্ন 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 গুচ্ছে অবস্থান করতেছে এবং এরা অরীয় ভাবে সাজানো আছে। তার মানে আমরা জানি অরীয় যেটা এটা কোথায় পাওয়া যায়, এটা কিন্তু মূলে পাওয়া যায়। তুমি একবীজপত্রী বলো দ্বিবীজপত্রী বলো, এটা হচ্ছে মূলে পাওয়া যায়। কিন্তু একটু পার্থক্য আছে, আমরা যে সংখ্যা দিয়ে যে 6-এর অধিক যদি থাকে তাহলে আমরা একবীজপত্রী আসলে বলবো। ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন গুলা কি ইম্পর্টেন্ট? সাজেশনে দেওয়া নাই। আসলে এখানে সিকিউ এর জন্য এই মূলের অন্তর্গঠন, কাণ্ডের অন্তর্গঠন এই জিনিসগুলাই বেশি আসে। তো ভাজক টিস্যুর জায়গাটা তো একটু সহজই আছে, একটু রিডিং দিও, বাট অবশ্যই এই জিনিসগুলো স্কিপ করা যাবে না কোনোভাবে, ঠিক আছে? সো দেখো আমরা দেখি যে এপিডার্মিস কি। এপিডার্মিস মানে হচ্ছে এপি মানে বাইরে, ডার্মিস মানে উপরের যে আবরণ সেটা, তাই না? তাহলে এপিডার্মিস মানে বাইরের যে আবরণ আছে সেটা। তাহলে উদ্ভিদের সবচেয়ে বাইরে যে আবরণীয় স্তর থাকে সেটাকে বলা হয় এপিডার্মিস। তারপর বলছে টেরিসের পরিবহন কলাগুচ্ছকে হেড্রোসেন্ট্রিক কেন বলা হয়? হেড্রোসেন্ট্রিকের বাংলা কি ছিল? হেড্রোসেন্ট্রিকের বাংলা ছিল জাইলেম কেন্দ্রিক। তুমি যদি জাস্ট এই বাংলাটা জানো তাহলে কিন্তু এই প্রশ্নের তুমি উত্তর দিতে পারবা। তুমি জাস্ট বলবা যে টেরিসের ক্ষেত্রে এটাকে হেড্রোসেন্ট্রিক বলা হয় কারণ এখানে জাইলেমটা কেন্দ্রে থাকে। ধরো জাইলেমটা কেন্দ্রে থাকবে আর ফ্লোয়েমটা বাইরে থাকবে, তো এই জন্য টেরিসকে বলা হয় হেড্রোসেন্ট্রিক। এগুলো আমরা জানি, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট যখন করবা, জাস্ট মানে নর্মালি নিজেদের মধ্যে কথা না বলে এই প্রশ্ন রিলেটেড তোমার ব্রেনে যা আছে, যেমন ধরো সংযুক্ত কোনটা, সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় কোনটা, মুক্ত কোনটা, বদ্ধ কোনটা, তুমি তো এটা জানো, তাই না? একটা কিওয়ার্ড দিয়ে এগুলোকে লিখে দেওয়ার চেষ্টা করবা। যেমন ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে মুক্ত, ক্যাম্বিয়াম নাই তাহলে বদ্ধ, যদি দুই পাশে ক্যাম্বিয়াম থাকে সমদ্বিপার্শ্বীয়, যদি শুধু মাঝখানে থাকে তাহলে সমপার্শ্বীয়। তারপর জাইলেম যদি কেন্দ্রে থাকে তাহলে হেড্রোসেন্ট্রিক, ফ্লোয়েম যদি কেন্দ্রে থাকে তাহলে লেপ্টোসেন্ট্রিক। এই টাইপের আমরা চাই কমেন্টগুলো একটু ইনফরমেটিভ হোক, যেন তোমার কমেন্টটা তুমি লিখতেছো এটাও তোমার প্র্যাকটিস হয়, প্লাস একই সাথে তোমার কমেন্ট যে পড়তেছে তারও যেন তোমার কমেন্টটা পড়ে কিছু লাভ হয়। আদারওয়াইজ আমরা ওই যে টোনাটনির গল্প করে তো কোনো লাভ হয় না, বলো? ঠিক আছে, তাহলে এটা আমরা পড়লাম। তোমরা হচ্ছে একই সাথে হেড্রোসেন্ট্রিক এবং লেপ্টোসেন্ট্রিকের যে এক্সাম্পলগুলো আছে এক্সাম্পলগুলো ভালোভাবে পড়বা, ঠিক আছে? না হলে কিন্তু আবার পারবা না, এক্সাম্পলও ভালোভাবে পড়বা। এখন বলছো যে উদ্দীপক যে উদ্ভিদাংশকে নির্দেশ করে তার অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকের এখানে আসলে বলতে চাচ্ছে এই যে ডি এর কথাটা মেইনলি বলতে যাচ্ছে। এখন ডি তো আমরা বললাম যে ডি তে আমি দেখতে পাচ্ছি যে এটা হলো বৃত্তাকারে সজ্জিত আছে এবং দেখো শুধুমাত্র জাইলেম ফ্লোয়েম ভিন্ন ভিন্ন গুচ্ছে অবস্থান করে। তাহলে এটা অবশ্যই মূলের অরিও ভাস্কুলার, মানে প্রথমত এটা দেখে আমি বুঝতেছি যে এটা অরিও ভাস্কুলার বান্ডেলের চিত্র। আর যখন সংখ্যা যদি গুনি 1 2 3 4 5 6 7, তো আমরা জানি মূলের এই ভাস্কুলার বান্ডেলগুলো কিন্তু 6-এর অধিক থাকে, তাই না? 6 বা তার অধিক থাকে। তো এই জন্য আমি বললাম যে মূলের অরিও ভাস্কুলার বান্ডেলের চিত্র, এই যে ফ্লোয়েম বা জাইলেম গুচ্ছের সংখ্যা থাকবে 6-এর অধিক এবং এইটা অরিও ভাবে বা বৃত্তাকারে সাজানো থাকবে। এখন আমরা যখন ছবি আঁকবো তো দেখো মূলের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, মূলের ক্ষেত্রে কিন্তু কখনোই ছবিতে কিউটিকল দেওয়া যাবে না। আমরা জানি মূলের ক্ষেত্রে কিউটিকল থাকে না, তো প্রথম পয়েন্ট হচ্ছে কিউটিকল দিব না। কিউটিকল দিব না, ঠিক আছে? কিউটিকল দিব না। এখন তাহলে দেখো প্রথমে আমি যেটা আঁকবো, প্রথমে আমি ধরো একটা মূল ত্বক আঁকার চেষ্টা করতেছি। তাহলে মূল ত্বক তুমি জাস্ট পয়েন্টগুলো মাথায় রাখবা যে ওর কি কি আছে। মূলে আবার মূল রোম থাকে, এই জন্য একটা দুইটা মূল রোম তুমি দিয়ে দিবা। তারপরে ওদের হচ্ছে আমরা কর্টেক্সটা আঁকার চেষ্টা করব। তো কর্টেক্সটা অনেকগুলো লেয়ার, তুমি ধরো অনেকগুলো কর্টেক্স এঁকে দিলা। হ্যাঁ, মূল ত্বক মানে তো এপিডার্মিস, তাই না? তারপরে আমি অনেকগুলা কর্টেক্স, দেখো না মূলের কর্টেক্স কিন্তু বহু স্তর বিশিষ্ট এবং কাণ্ডের কর্টেক্স লেখা আছে যে কয়েক স্তর বিশিষ্ট। তার মানে মূলের কর্টেক্স যখন তুমি আঁকবা তখন তোমাকে বেশ অনেকগুলো স্তর কিন্তু আসলে দাগাতে হবে বা আঁকায় দেখাতে হবে। তারপরে দেখো তুমি একটা গোল্লা দিবা, গোল্লা দিয়ে চিন্তা করবা যে বাইরে আমি একটা লেয়ার আঁকবো যেটার নাম হলো এন্ডোডার্মিস, বাইরে একটা লেয়ার আঁকবো যেটার নাম হচ্ছে এন্ডোডার্মিস। এগুলো হচ্ছে তোমরা পারো, আমি জাস্ট বলতেছি। হ্যাঁ, তারপরে এইটা হলো আমাদের এন্ডোডার্মিস, আর এর নিচের যে লেয়ারটা থাকবে আরেকটা লেয়ার দিব
দেওয়ার পরে সেটার নাম কি দিব, সেটার নাম হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল, পরিচক্র বা পেরিসাইকেল। এখন ভিতরে তো অনেক জিনিস আছে, এখানে নয় আমরা এই যে লাল নীল হলুদ এরকম নানা কালার দিয়ে দেখাইছি, তাই না? হ্যাঁ, তো দেখো হ্যাঁ আরেকজন লিখছে যে অধোত্বক থাকে না, এই দেখো এই জন্যই কিন্তু আমরা মূল ত্বকের পরে সরাসরি জেনারেল কর্টেক্স বা কর্টেক্সে চলে আসছে, আমরা কিন্তু কোনো হাইপোডার্মিস আঁকিনি। তাহলে কিউটিকল যেমন থাকে না, একই সাথে কিন্তু আমাদের হাইপোডার্মিস বা অধোত্বকও থাকবে না, হাইপোডার্মিস বা অধোত্বকও থাকবে না মূলের ক্ষেত্রে, এইটাও থাকবে না। তাহলে এই দুইটা জিনিস আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব মূলের ছবি আঁকার ক্ষেত্রে। তারপরে দেখো এখন তোমার কাছে তো এত লাল নীল সবুজ হলুদ এত কালি তুমি ইউজও করতে পারবে না, প্লাস হচ্ছে একই সাথে তোমাকে এটা অ্যালাও করবে না, তাই না? তাহলে তুমি এখানে কি করবা, তুমি হচ্ছে একটু শেপগুলা চেঞ্জ করার ট্রাই করবা, ঠিক আছে? এখন দেখো মাঝখানে একদম কেন্দ্রে তুমি যা আঁকবা, এই কেন্দ্রের জিনিসটাকে তুমি মার্কিং করবা মজ্জা। তাহলে কেন্দ্রে একদম কেন্দ্রে যেটা থাকে সেটা হচ্ছে আমার মজ্জা। এই মজ্জার পরে মজ্জা রশ্মি বলে কিছু কথা আছে, তাহলে তুমি একদম তারার মতো কিছু কিছু এরকম মানে সোজা সোজা লম্বা রশ্মির মতো কিছু কিছু এরকম এঁকে দিবা, তাহলে এইটা হচ্ছে আমাদের মজ্জা রশ্মি। আর মজ্জা রশ্মির মাঝে মাঝে আমাকে এই যে জাইলেম আঁকতে হবে, ফ্লোয়েম আঁকতে হবে, লাল আর হলুদ, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট শেপটা একটু চেঞ্জ করে আঁকার চেষ্টা করব। ধরো তুমি একটা দিটা এরকম এরকম বললা জাইলেম, আবার একটা দিটা একটু অন্য শেপ করে সেটাকে বললা তুমি ফ্লোয়েম। মানে তোমার এইসব চিত্রের ক্ষেত্রে মেইনলি খেয়াল রাখতে হবে তুমি সব পয়েন্টগুলা দিচ্ছ কিনা, ঠিক আছে? মানে তুমি আঁকাটা কিভাবে আঁকতেছো, তুমি গোল করে আঁকতেছো না চতুর্ভুজ করে আঁকতেছো, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট না। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি পুরা জিনিসটা আঁকতে পারতেছো কিনা, সব পয়েন্টগুলো মেনশন করছো কিনা, মূলের ক্ষেত্রে যা নাই তা তুমি বাদ দিচ্ছ কিনা, আবার যেটা এক্সট্রা দিতে হবে সেটা তুমি না দিয়ে চলে যাচ্ছ কিনা, এইসব জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই ছবি আঁকার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই যে হাইপোডার্মিস থাকে না, কিউটিকল থাকে না, প্লাস আমাদের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, পুষ্পিতা ঘোষকে কেউ একটু ডেকে আনো, ও আমাকে জিজ্ঞেস করছে যে আজকের এই ক্লাসটা কখন, আমি ওকে ভুল করে অন্য একটা ক্লাসের টাইম বলে দিছি, ঠিক আছে? ওকে কেউ একটু ডাক দাও। ওকে, তারপরে দেখো উদ্দীপকে প্রদর্শিত এ বি সি এর মধ্যে মিল আর অমিল গুলা কি? এ বি সি তো আমি অলরেডি বলে ফেললাম যে আমাদের এটা সংযুক্ত, কারণ কি একইটার মধ্যে অবস্থান করে। এখন মিল কি? মিল হচ্ছে দেখো এখানেও জাইলেম ফ্লোয়েম আছে, এখানেও জাইলেম ফ্লোয়েম আছে, ফ্লোয়েম আছে, এখানেও আছে, এই একটা মিল। প্লাস হচ্ছে এগুলো কিসের সজ্জা? এগুলো হচ্ছে আমাদের পরিবহন টিস্যুতন্ত্রের সজ্জা, তাহলে এই দুইটাই হচ্ছে আমার মিল, ঠিক আছে? আর অমিল কি জিনিস? অমিল হচ্ছে দেখো ওরা বলবে যে এখানে ক্যাম্বিয়াম আছে, এখানে ক্যাম্বিয়াম আছে, কিন্তু এখানে ক্যাম্বিয়াম নাই। যেহেতু এদের মধ্যে ক্যাম্বিয়াম আছে তাহলে এরা মুক্ত, যেহেতু এখানে ক্যাম্বিয়াম নাই তাহলে এরা সবসময় বদ্ধ। তারপরে আমরা বলবো এখানে হচ্ছে ক্যাম্বিয়ামটা শুধু জাইলেম ফ্লোয়েমের মাঝখানে থাকে তাই এটা সমপার্শ্বীয়, আর এখানে ক্যাম্বিয়ামটা জাইলেমের উভয় পাশে থাকে এই জন্য এর নাম হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এই জিনিসগুলাই তুমি যদি জাস্ট বায়োলজি ক্ষেত্রে আমি বারবার বলি প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। তার মানে তুমি ধরো কম পয়েন্ট লিখতেছো, ধরো 2টা 3টা করে পয়েন্ট লিখতেছো, তাও বাট তুমি হেডলাইন দাও সুন্দর করে, একটু নীল কালি দিয়ে পয়েন্ট আউট করে দাও যে তুমি কি কি লিখতেছো, কি কি মানে টিচারের চোখে তুমি কি ফেলাতে চাও, যে আমি কোন ইনফরমেশনটা এখানে আমি কষ্ট করে পড়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমরা বক্স করে লিখতে পারো, মানে ধরো মিল দিয়ে, বা বক্স না করেও লিখলেও সমস্যা নাই, তুমি জাস্ট সাদৃশ্য দিয়ে এরকম 2টা পয়েন্ট করে লিখবা, আবার বৈসাদৃশ্য দিয়ে তুমি হচ্ছে 2টা পয়েন্ট করে লিখবা, অথবা তুমি হচ্ছে এরকম বক্স করে এক পাশে সাদৃশ্য, এক পাশে মিল, আর এক পাশে অমিল, এইভাবেও তোমরা হচ্ছে চাইলে লিখতে পারো। এখানে 2-3টা পয়েন্ট দিলা, এখানে 2-4টা পয়েন্ট দিলা, ঠিক আছে? এভাবেও লিখতে পারো। তারপরে দেখো তোমরা যে প্রশ্নটা করছিলে যে ভাজক টিস্যু থেকে কোনো প্রশ্ন আমাদের লাগবে কিনা, এখন দেখো আমাদের প্রথমে বলছে যে গ্রুপ পি কিউ আর, পি এ বলছে যে সমব্যাসযুক্ত জীবিত কোষগুচ্ছ যেটা বৃদ্ধিতে সাহায্য করে, আর কিউ আর এর মেইন কথাটা হচ্ছে এরা মৃত এবং জীবিত উভয় টাইপের কোষ দিয়ে তৈরি। ভালো কথা, এটা দিয়ে আমার কিছু যায় আসতেছে না, আমার যায় আসতেছে এইটা দিয়ে যে একটা পানি এবং খনিজ লবণ পরিবহন করে, আর একটা হচ্ছে আমার খাদ্য পরিবহন করে। এখান থেকে কিন্তু আমি ক্লু পেয়ে গেলাম যে পানি এবং খনিজ লবণ পরিবহন করবে কে? পানি এবং খনিজ লবণ পরিবহন করবে জাইলেম, এবং ফ্লোয়েম কি করবে? ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করবে। তোমাদের তো সবার মনে আছে, দেখো এটা যদি আমার মাটি হয়, মাটির ভিতরে পানি থাকে, খনিজ লবণ থাকে, তো এই যদি আমার গাছটা উঠে যায়, হ্যাঁ গাছটা উঠে যায়, গাছের পাতার মধ্যে আমার কি তৈরি হয়? খাবার তৈরি হয়, তাই
তাই না? তাহলে এই খাবার সারা বডিতে দিবে কে? ফ্লোয়েম দিবে, ফ্লোয়েম। আর এই নিচ থেকে পানিটা সারা পাতায় নিয়ে যাবে কে? এটা নিবে হচ্ছে জাইলেম। ঠিক আছে, এটা নিবে কে? এটা নিবে হচ্ছে জাইলেম। ঠিক আছে, তারপর বলছে যে এখন আমরা প্রশ্নে যাই, ফসফোলিপিড কি? ফসফোলিপিড তো আসলে এখানের প্রশ্ন না। ফসফোলিপিড আমরা জানি যে লিপিডের সাথে, লিপিড তো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে তৈরি, এর সাথে যদি ফসফরাস যুক্ত হয় তখন সেটাকে বলা হয় ফসফোলিপিড। তোমরা সবাই একটু লিখে দাও যে PQR বলতে তোমরা আসলে কি বুঝছো। ঠিক আছে, তারপর লাইকেনকে কেন মিথজীবিতার প্রকৃষ্ট উদাহরণ বলা হয়, এটাও আমাদের আসলে এখানের প্রশ্ন না, সো আমরা এটা স্কিপ করি। কাজের উপর ভিত্তি করে পি এর শ্রেণীবিন্যাস বলো। এখন পি তো ভাজক টিস্যু, এখান থেকে তোমরা যে বললা যে প্রশ্ন আসতে পারে কিনা, এই টাইপের প্রশ্ন দিতে পারে যে পি এর ক্ষেত্রে আমরা জানি ভাজক টিস্যুকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা যায়। তো তোমরা কি পড়বা? তোমরা জাস্ট মানে খুব কষ্ট হলেও জাস্ট তোমরা এই হেডলাইনটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা যে জাইলেমের কাজের উপর ভিত্তি করে আমরা এই তিনটা শ্রেণী বিন্যাসে ভাগ করি। এটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম যেটা, প্রোটোডার্ম মানে কি? নরমালি যে আবরণ হিসেবে কাজ করে সেইটাই হলো এখানে বোঝাচ্ছে। আবরণ কয় জায়গার হতে পারে? 2 জায়গার। একটা হচ্ছে কাণ্ডের আবরণ আর একটা হচ্ছে মূলের আবরণ। কাণ্ডের আবরণকে বলা হয় এপিডার্মিস, মূলের আবরণকে বলা হয় এপিব্লেমা। শাহিদা লিখেছো অ্যাপে তো এই ক্লাসগুলোর স্লাইড নেই, জাস্ট কোয়েশ্চেন দেওয়া, আপনি যে অ্যান্সার দিয়ে বুঝিয়ে দিলেন ওইগুলোর স্লাইড দরকার। ওকে ওকে শাহিদা, আমরা হচ্ছে এই স্লাইডগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব। আমি চেষ্টা করবো তোমাদেরকে দিয়ে দেওয়ার, আশা করি প্রবলেম হবে না, তোমরা টেনশন করো না। ওকে, তাহলে প্রোটোডার্ম, প্রোটোডার্মের ক্ষেত্রে আমরা পড়লাম যে সব থেকে বাইরের যে লেয়ার এটাকে বলা হয় প্রোটোডার্ম। তাহলে আমরা আর দুইটা কথা লিখবো যে এপিডার্মিস কি, এপিব্লেমা কি। এপিডার্মিস বলবো যেটা কাণ্ডের বহিতক হিসেবে কাজ করবে, আর এপিব্লেমা বলবো যেটা আসলে মূলের বহিতক হিসেবে কাজ করবে। ঠিক আছে, সবাই একটু লিখে দাও যে মূলের যে আবরণ এটাকে বলা হয় এপিব্লেমা, কাণ্ডের যে আবরণ সেটাকে বলা হয় এপিডার্মিস। এবার দেখো প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়ামের ক্ষেত্রে আমরা জাস্ট একটু খেয়াল করব যে পয়েন্টটাই বেশি ইম্পর্টেন্ট, ক্যাম্বিয়াম জিনিসটা আমাদের জন্য তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট। তারপরে দেখো গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেমের কথা বলছে কি যে শীর্ষস্থ ভাজক টিস্যুর মধ্যে আমরা এই প্রোটোডার্ম আর প্রোক্যাম্বিয়াম যে পড়লাম এটা বাদে যা আছে সবই হচ্ছে আমাদের এই গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে পড়ে। ঠিক আছে, এইটুকু জাস্ট, এটুকু তো মানে দুধ ভাত কথা। ঠিক আছে, তারপরে দেখো বলছে যে উদ্ভিদকে কিউ এবং আর এর অবস্থান এবং গঠন উদ্ভিদের অঙ্গভেদে ভিন্ন, এটা বিশ্লেষণ করো। এখন দেখো এটার কাহিনী কি, আমরা বলছি যে কিউ এবং আর হচ্ছে যথাক্রমে জাইলেম এবং ফ্লোয়েম। এখন আমরা তো অলরেডি জানি, এটা কিন্তু আমরা কেবলই পড়ে ফেলছি যে অঙ্গভেদে ভিন্ন, তার মানে আমরা জানি কাণ্ড যদি চিন্তা করো তাহলে এর ব্যাপারটা একরকম, মূল যদি চিন্তা করো তাহলে এইটার ব্যাপারটা কিন্তু আর এক রকম হয়ে যায়। ঠিক আছে, এখন কাণ্ড হলে কি হবে? কাণ্ড হলে আমরা পড়ছি যে কাণ্ডের ক্ষেত্রে দেখা যায় যে এরা একই ব্যাসার্ধে অবস্থান করে, এই যে কেবল যেটা দেখালাম একই ব্যাসার্ধে অবস্থান করে, একই ব্যাসার্ধে অবস্থান করে। ঠিক আছে, এখন একই ব্যাসার্ধে অবস্থান করলে এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে সংযুক্ত, সংযুক্ত। এখন এই সংযুক্তর মধ্যে আবার কি আছে? সমপার্শ্বীয় আছে, সমদ্বিপার্শ্বীয় আছে, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে, এখন সমপার্শ্বীয় আমরা কখন বলবো? অলরেডি আমরা বললাম যখন জাইলেম থাকবে আর ফ্লোয়েম থাকবে, এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম। ঠিক আছে, এইটা হচ্ছে সমপার্শ্বীয়। এখন হতে পারে এদের মাঝখানে ক্যাম্বিয়াম আছে, আর একটা হতে পারে যে মাঝখানে জাইলেম, এর দুই পাশেই ক্যাম্বিয়াম, আর এখানে ফ্লোয়েম, এখানে ফ্লোয়েম। তাহলে এইটা হচ্ছে এইটা হলো সমপার্শ্বীয়, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এখন মুক্ত আর বদ্ধ কি? যেখানেই তোমার ক্যাম্বিয়াম থাকবে সেটা হচ্ছে মুক্ত, আর যদি জাস্ট এরকম থাকে যে এক পাশে জাইলেম আর এক পাশে ফ্লোয়েম, কোনো ক্যাম্বিয়াম নাই, তাহলে সেটাকে আমরা বলবো বদ্ধ। তাহলে এভাবেই তোমরা আসলে লিখবা যে কাণ্ডের ক্ষেত্রে এমন থাকে, আর মূলের ক্ষেত্রে কি থাকে বলো তো? মূলের ক্ষেত্রে থাকে হচ্ছে অরিও, অর্থাৎ এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন গুচ্ছে, জাইলেম এবং ফ্লোয়েম এগুলো ভিন্ন ভিন্ন গুচ্ছে অবস্থান করে। ধরো এই একটা দিলাম, এটা হলো জাইলেম, আবার এই একটা দিলাম, এটা হচ্ছে ফ্লোয়েম, এই একটা দিলাম জাইলেম,
আবার এই একটা দিলাম, এটা হচ্ছে ফ্লোয়েম, ভিন্ন ভিন্ন গুচ্ছে অবস্থান করে। আরেকটা কি পড়ছো তোমরা হচ্ছে কেন্দ্রিক পড়ছো, কেন্দ্রিকের মধ্যে ছিল জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক, ঠিক আছে, জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক মানে কি, জাইলেমটা মাঝখান বরাবর থাকবে, ফ্লোয়েমটা বাইরে থাকবে, এটাকে কি বলা হয়, হাইড্রোসেন্ট্রিক বলা হয়। আর ফ্লোয়েম কেন্দ্রিক মানে কি, ফ্লোয়েমটা মাঝখানে থাকবে আর জাইলেমটা বাইরে থাকবে, এটাকে বলা হয় লেপ্টোসেন্ট্রিক, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা কথাটা বুঝতে পারছো, ওরা বলছে যে জাইলেম এবং ফ্লোয়েম এইটা উদ্ভিদের অঙ্গ ভেদে ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, বা অঙ্গটা যখন চেঞ্জ হয় এদের অবস্থান এবং গঠনটাও চেঞ্জ হয়। তার মানে কি, কাণ্ডে গেলে জাইলেম ফ্লোয়েম একরকম ভাবে সজ্জিত থাকে, মূলে গেলে জাইলেম ফ্লোয়েম আরেক রকম ভাবে সজ্জিত থাকে। এই জিনিসগুলোই আসলে বোঝাতে চেয়েছে, ঠিক আছে। ওকে, এই যে দেখো রাবেয়া কিন্তু খুব সুন্দরভাবে যে অ্যান্সারগুলো লিখে দিচ্ছে, প্লাস কি পয়েন্ট ওর যেটা মনে আছে সেটা কিন্তু লিখে দিচ্ছে। তাহলে একই সাথে ক্লাস করে ও কিন্তু জাস্ট শুনেই যাচ্ছে না, ও কিন্তু একই সাথে নিজের হাতটাও চালাচ্ছে, নিজেকেও কাজ করাচ্ছে, ঠিক আছে। তোমরা সবাই যদি এইভাবে আসলে ক্লাসটা করো তোমাদের, আচ্ছা এখানে আসলে এই জিনিসগুলাই বলছে, আমি কেবল তোমাদের যা বললাম, ঠিক আছে, এই জিনিসগুলাই বলছে। তোমরা এইগুলাকে জাস্ট একটু সাজায় লিখো, যে যখন তুমি পয়েন্ট করে লিখবা, ঠিক আছে, সমপার্শ্বীয় লিখবা, তখন হচ্ছে তুমি পয়েন্ট করে তারপরে ভিতরে লিখবা যে সমপার্শ্বীয় মানে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ। সমদ্বিপার্শ্বীয় যখন লিখবা ওইটাকে আবার পয়েন্ট করে লিখবা, অরীয় যখন লিখবা ওইটাকে আবার পয়েন্ট করে লিখবা, তারপর লাস্টে বলবা যে দেখেন আমি যখন কাণ্ডে আসলাম তখন এটা দেখতে একরকম, আমি যখন মূলে আসলাম তখন এটা দেখতে আরেক রকম। অর্থাৎ ভিন্ন ভিন্ন অঙ্গে জাইলেম ফ্লোয়েমের গঠন এবং অবস্থান ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে। তারপরে দেখো এইগুলাই এখানে লেখা। আরেকটা হচ্ছে আরেকটা জিনিস আছে যে একবীজপত্রী এবং, আচ্ছা এখানে কি বলছে যে ঘ নম্বরে বলছে, এই সেম প্রশ্নই তো বলতেছে, এখানে আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো যে যদি আমরা একবীজপত্রী উদ্ভিদের কথা চিন্তা করি তখন এই জাইলেম ফ্লোয়েমের গুচ্ছগুলা বিক্ষিপ্তভাবে অবস্থান করে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে এরা বৃত্তাকারে অবস্থান করে। এই জিনিসটা একটু অ্যাড করতে পারো, ঠিক আছে, এইটাই। তারপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে আছে এক্স উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল, পুষ্প ট্রাইমেরাস, আর ওয়াই উদ্ভিদের ক্ষেত্রে পাতার শিরাবিন্যাস জালিকাকার, পুষ্প হচ্ছে পেন্টামেরাস। ইফতি কি করছে, এই উদ্ভিদ দুইটার কচি কাণ্ড এবং মূল এই দুইটার প্রস্থচ্ছেদ করে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে দেখলো, ঠিক আছে। এখন যখনই বলছে যে পাতার শিরাবিন্যাস সমান্তরাল, ধরো তুমি এই পুষ্প ট্রাইমেরাস পেন্টামেরাস জানো না, কিন্তু এইটুকু তো জানো যে পাতার শিরাবিন্যাস সমান্তরাল, এটা কার ক্ষেত্রে হয়, এটা হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে হয়। আর পাতার শিরাবিন্যাস জালিকাকার, এটা কার ক্ষেত্রে হয়, এটা হচ্ছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হয়, ঠিক আছে। লাস্টে এটা দেখে তো বোঝাই যাচ্ছে কাণ্ড এবং মূলের প্রস্থচ্ছেদ, এইটার ব্যাপারে আসলে আমাদের প্রশ্ন দিবে। তাহলে আমি বলছিলাম যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। এই প্রশ্ন আমাদের এখানে না, গতে আসি যে এক্স উদ্ভিদ দুইটার কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তাহলে এক্স কি, এক্স হচ্ছে আমাদের একবীজপত্রী উদ্ভিদ। তাহলে আমি প্রথমেই এসে কিন্তু তোমাদের বলছি যে এরকম একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, কাণ্ডের অন্তর্গঠন প্লাস মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য, কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলা তোমাদের পড়তে হবে, ঠিক আছে, এইটাই। তারপরে দেখো বলছে যে ইফতি তার প্রস্থচ্ছেদকৃত উদ্ভিদ অংশগুলোতে ভাস্কুলার বান্ডেলের বৈচিত্র্য দেখতে পেল। তাহলে এইটা কি বলো, এতক্ষণ জানিয়ে আলাপ করলাম সেটাই কিন্তু আবার যাচ্ছে যে মূল এবং কাণ্ডে ভাস্কুলার বান্ডেলটা ভিন্ন ভিন্ন থাকে। আমরা সেম কেবল পড়লাম যে মূলের ক্ষেত্রে অরীয় থাকে আর কাণ্ডের ক্ষেত্রে সংযুক্ত, অর্থাৎ সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় এগুলা থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। আমার একটা অ্যাডভাইস হচ্ছে এই চ্যাপ্টারে তুমি যখনই পড়া শুরু করবা, একদম শুরু থেকে পড়া শুরু না করে তুমি হচ্ছে ওই চিত্র মানে মূলের অন্তর্গঠন প্লাস হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, এই জিনিস দুইটা আগে পড়ে তারপরে বাকি পার্টটা পড়তে যেও। শনাক্তকারী বৈশিষ্ট্য, হ্যাঁ, এই জিনিস দুইটা আগে পড়বা, ওকে। তাহলে দেখো আমরা কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্যটা দেখি। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য, যেহেতু কাণ্ড তাহলে অবশ্যই এদের কিউটিকল উপস্থিত থাকবে, এবং যেহেতু কাণ্ড তাহলে অবশ্যই হাইপোডার্মিস বা অধোত্বক উপস্থিত থাকবে। তাহলে বহিত্বকে অবশ্যই কিউটিকল উপস্থিত, অধোত্বক সাধারণত স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হয়, কিন্তু কখনো কখনো কিন্তু এটা প্যারেনকাইমা টিস্যু দ্বারাও তৈরি হতে পারে।
তারপরে আসো যে ভাস্কুলার বান্ডেলে টিস্যুগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো। আমরা কেবলই পড়ছি যে একবীজপত্রীর ক্ষেত্রে এই ভাস্কুলার বান্ডেলে টিস্যুগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, আর দ্বিবীজপত্রী হলে এই জিনিসটা বৃত্তাকারে ছড়ানো থাকতো। আরেকটা তোমরা জানো যে এই যে মেটাজাইলেম আর প্রোটোজাইলেম, তোমরা মনে রাখবা ম, ঠিক আছে, এরকম এই কথাটা মনে রাখবা, মূলে মেটাজাইলেম মাঝখানে, তাহলে দেখো মূলে মেটাজাইলেম মাঝখানে, তাহলে কাণ্ডে কি হবে, কাণ্ডে মেটাজাইলেম, কাণ্ডে কি হবে, কাণ্ডে প্রোটোজাইলেম মাঝখানে হবে। ঠিক আছে, তাহলে এই লাইনটা মনে রাখলে কাণ্ডেরটা ভালোভাবে মনে থাকবে। আর মূলের যে গঠন এটাকে আমরা কি বলি, এক্সার্ক, আর কাণ্ডের যে গঠন এটাকে আমরা বলি হচ্ছে এন্ডার্ক। ঠিক আছে, এখন এন্ডার্ক এটা কেমনে মনে রাখবো, দেখো কাণ্ড বানানে ড আছে, আর এন্ডার্ক এটাতেও কিন্তু ড আছে। ঠিক আছে, এন্ডার্ক, তাহলে এইভাবে আমরা কাণ্ড যে এন্ডার্ক এটা মনে রাখবো, আর এটা মনে রাখবো হচ্ছে মূলে মেটাজাইলেম মাঝখানে, কাণ্ডের ক্ষেত্রে উল্টা। তাহলে আমাদের এখান থেকে কি কি ইনফরমেশন পেলাম, মূলে মেটাজাইলেম মাঝখানে থাকে, মূলে প্রোটোজাইলেম প্রাচীরের দিকে থাকে। এটা যদি রিভার্স করি কাণ্ডের ক্ষেত্রে, তখন বলবো কাণ্ডে প্রোটোজাইলেম মাঝখানে থাকে, কাণ্ডে মেটাজাইলেম পরিধির দিকে থাকে। এই পয়েন্টটা আমরা তাহলে লিখতে পারবো, মূল বলো কাণ্ড বলো যা বলো সবকিছুর ক্ষেত্রে। প্লাস এখানে যেহেতু আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড পড়ছি, এখানে কিন্তু জাইলেমটা ওয়াই বা ভি আকৃতির থাকে, এটা একটু ইম্পর্টেন্ট, অনেক সময় আমাদের এমসিকিউটাও দেয়। আর তারপরে তো আমরা কেবলই পড়ে ফেলছি যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে আমাদের ভাস্কুলার বান্ডেলটা সংযুক্ত কিন্তু বদ্ধ। বদ্ধ মানে কি, বদ্ধ মানে হচ্ছে আমাদের এখানে ক্যাম্বিয়ামটা নেই, ক্যাম্বিয়ামটা থাকবে না। ঠিক আছে, আর কাণ্ড যেহেতু কাণ্ডের ক্ষেত্রে অবশ্যই কাণ্ডরোমটাও থাকবে। রাবিয়া ফেরদৌসী ঠিকই বলেছো। হ্যাঁ, তারপরে দেখো বলছি ইফতিতার প্রস্থচ্ছেদকৃত উদ্ভিদ অংশগুলোতে ভাস্কুলার বান্ডেলের বৈচিত্র্য দেখতে পেল। তাহলে ওর প্রস্থচ্ছেদকৃত অংশটা কি ছিল, একটা ছিল হচ্ছে উদ্ভিদ দুইটার কাণ্ড এবং মূল, কাণ্ড এবং মূল। তাহলে কি দেখতে পাবে বলো তো, সেম জিনিসপত্র আবার, যে যখন ও একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখবে তখন সেখানে দেখো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড যখন দেখবে তখন ওখানে কি পাবে, তখন কিন্তু বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখতে পারবে যখন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখবে। আর যখন দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখবে তখন, এই দ্বিবীজপত্রী উদ্ভিদের যখন কাণ্ড দেখবে তখন এখানে কি দেখতে পাবে, এই যে সংযুক্ত। ঠিক আছে, সংযুক্ত দুইটাই তো সংযুক্ত, বুঝছো, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, তাহলে এটা হচ্ছে সংযুক্ত, দুইটাই কিন্তু সংযুক্ত। ঠিক আছে, এই যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে সংযুক্ত। সংযুক্ত মানে মেইনলি আসলে মুক্ত সমপার্শ্বীয়, যেটা সেটা বুঝাইতে চাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এখন এসে বলছে যে মূলের ক্ষেত্রেও কি দেখতে পাবে, মূলের ক্ষেত্রে আচ্ছা মূলের ক্ষেত্রে কি হবে, মূলের ক্ষেত্রে আমার আর একবীজপত্রী দ্বিবীজপত্রী এত আলাদা করতে হবে না, মূলের ক্ষেত্রে ও উভয় ক্ষেত্রেই অরিও ভাস্কুলার বান্ডেলটা দেখতে পাবে। আচ্ছা তোমরা একজন বলছো যে হচ্ছে ভিতরে যখন আমরা আঁকি তখন জাইলেম ফ্লোয়েম আর্ট করার ক্ষেত্রে অনেক গ্যাঞ্জাম লাগে, এটার জন্য কি আমার মার্ক কাটবে? প্রথম কথা, তুমি যখন পেন্সিল দিয়ে আঁকবা তুমি তার ভিন্ন ভিন্ন কালার দিয়ে আঁকবা না, তখন কিন্তু তোমার মানে বোঝাই যাবে না আসলে কোনটা তুমি জাইলেম আঁকছো, কোনটা ফ্লোয়েম আঁকছো, কোনটা কি আঁকছো, তাই না? তো তোমরা কাজ করবা জাস্ট একটা নির্দিষ্ট শেপ মেনটেন করার চেষ্টা করবা। জাইলেম যেটা আঁকবা সব জাইলেম একই রকম আঁকবা, একটু গোলটা বড় দাও ছোট দাও বা চারকোনা দিলে চারকোনা দাও। ফ্লোয়েম যখন আঁকবা ওইটা একটু শেপটা মেনটেন করার চেষ্টা করবা। আর বাকি যারা ধরো যারা আসলে কিছু পারো না এরকম মনে হচ্ছে, তারা ওই ভিতরে বেশি ডিজাইন করতেই যাবে না, মানে গোল্লা গোল্লা দিয়ে দিবা আর মার্কিং গোলা যেখানে যাবাও মার্কিং করে দিবা, মানে ধরো কেন্দ্রে মজ্জা এটা ঠিক রাখো। আর পরিধির দিকে একটাকে টান দিয়ে জাইলেম লিখো, একটাকে টান দিয়ে ফ্লোয়েম লিখো, একটাকে টান দিয়ে মজ্জা রশি লিখো, এভাবে করতে মানে করে দিলে অসুবিধা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে দুষ্টু বুদ্ধি, তাই না? এইটাই, এগুলা হচ্ছে আবার সেম সেম কথা, আমি একই কথা বারবার বলতে চাচ্ছি না। আচ্ছা দেখো তাহলে আমাদের ওইটা হয়ে গেল, তাহলে আমরা কি বুঝছি বলো তো, এই চ্যাপ্টার থেকে আমরা কিভাবে পড়বো? আমরা প্রথমে কিন্তু প্রথম থেকে পড়া শুরু করব না, আমরা প্রথমে কি পড়বো, প্রথমে পড়বো একবীজপত্রী উদ্ভিদের
মূলের অন্তর্গঠনের প্রস্থচ্ছেদ, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের প্রস্থচ্ছেদ। তারপরে আমরা পড়ব এই দুইটা জিনিসেরই শনাক্তকারী বৈশিষ্ট্য, ঠিক আছে, শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপরে আমরা কি পড়ব, ভাজক টিস্যু নিয়ে এই যে পরিবহন টিস্যু গুচ্ছর যে কাহিনীটা, যে মুক্ত সমপার্শ্বীয় কোনটা, বদ্ধ সমপার্শ্বীয় কোনটা, অরীয় কোনটা, কেন্দ্রিক কোনটা, এই জায়গাটা পড়বো। তারপরে যে তুমি যদি পারো তাহলে ওই যে ভাজক টিস্যুর যে পোর্শনটা আছে ওইটা একবার রিডিং দিবা। এই জিনিস করতে পারলে তুমি এখান থেকে মোটামুটি যদি প্রশ্ন আসে মানে কনফার্ম একটা প্রশ্ন পাবা, প্লাস হচ্ছে ওটা উত্তরও করে আসতে পারবা সুন্দরভাবে। অনেকে কিন্তু এই চ্যাপ্টারে একা একির ভয়ে মানে বাদ দিয়ে যায়, কিন্তু খুব অল্প টাইমে কিন্তু এই চ্যাপ্টারটার প্রিপারেশন নেওয়া সম্ভব, ঠিক আছে। এখন দেখো আমাদের অধ্যায় 9 উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্বতে আমাদের অনেক কিছু আছে, দেখো আমাদের প্রচ্ছেদন আছে, তারপর শ্বসন আছে, সালোক সংশ্লেষণ আছে, তারপরে আমাদের হচ্ছে খনিজ এবং পরিশোষণটাও আছে, ঠিক আছে। এখন এখান থেকে একটা জিনিস হচ্ছে দেখো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের গঠনটা তোমাদের অনেক সময় পরীক্ষায় দেয়, পছন্দ করে কিছু কিছু বোর্ড পত্ররন্ধ্রের গঠন দিতে চাই, ঠিক আছে। তারপরে তোমাদের কি দিবে, শ্বসনের মধ্যে যদি যাও তাহলে শ্বসনের মধ্যে যদিও অনেক কঠিন জিনিসপত্র আছে, কিন্তু তোমরা কিছু মানে দেখো এই গ্লাইকোলাইসিস যেটা, এইটা না অনেক ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস এটা সহজের মধ্যে ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিস। তারপরে যে পাউরুটি কেন ফুলে ওঠে এই প্রশ্ন। তারপরে তোমাকে বলবে যে সবাত শ্বসন আর অবাত শ্বসনের যে ডিফারেন্স, সবাত ভার্সেস অবাত, ঠিক আছে। তারপর পত্ররন্ধ্র পানি পত্ররন্ধ্র ডিফারেন্স। তারপরে হচ্ছে তোমাকে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে তোমাকে হচ্ছে C3 সাইকেল, C4 সাইকেল এইসব জায়গা থেকেও প্রশ্ন দিতে পারে। যাই হোক আমরা একটু দেখি যে রাশেদ কচু গাছের পাতার কিনারায় পানির উপস্থিতি দেখে শিক্ষককে প্রশ্ন করলো। তিনি বললেন হ্যাঁ এক ধরনের রন্ধ্রের কাজ। এরকম আরো এক ধরনের রন্ধ্র আছে যা পাতার ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে থাকে, ঠিক আছে। এখন পাতার কিনারায় যখন পানি বলবে, পাতার কিনারায় যখন পানি বলবে, এইটা আমরা কি বুঝবো, এটা আমরা বুঝবো হচ্ছে পানি পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র, ঠিক আছে, পত্ররন্ধ্র। এটা কোথায় থাকে, এটা হচ্ছে মনে রাখবা ঘটকে থাকে, ঘটক। ঘটক মানে কি, ঘটক মানে হচ্ছে ঘাস, টমেটো, কচু, কচু। আর মনে রাখবে পানি পত্ররন্ধ্র দিয়ে যে পানিটা বের হয় এটা কিন্তু তরল পানি, তরল আকারে বের হয়, এবং বের হওয়ার যে প্রসেস এটাকে কি বলা হয়, এটার নাম হচ্ছে গাটেশন। পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড, ঠিক আছে, গাটেশন। এইটুকুই মোটামুটি পানি পত্ররন্ধ্র সম্পর্কে তোমাকে জানতে হবে। আর ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে দুই পাশেই যখন থাকে তখন সেটাকে বলা হয় শুধু পত্ররন্ধ্র, ঠিক আছে। এখন দেখো আমরা দেখি যে উদ্দীপকের শেষ অংশে নির্দেশিত যে রন্ধ্রটা, তাহলে শেষ অংশে কোনটা, যেটা ঊর্ধ্ব এবং নিম্ন ত্বক দুইটার ভেতরেই আছে, সেটা হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের গঠন আমি কেবলই বললাম যে পত্ররন্ধ্রের গঠনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পত্ররন্ধ্রের গঠনটা আমরা কি দেখবো, দেখো এই যে পত্ররন্ধ্রের গঠনের মধ্যে দেখো প্রথমে আমাদের এইরকম ভাবে আমরা আঁকবো, ঠিক আছে, এইরকম ভাবে আঁকবো। আঁকার পর এই পাশে একটা আমরা জানি কি অর্ধচন্দ্রাকৃতির দুইটা কোষ দিয়ে তৈরি হবে। অর্ধচন্দ্রাকৃতির এই দুইটা যে কোষ, এই কোষের নাম কি, এই জায়গাটা হচ্ছে কিন্তু আমার পত্ররন্ধ্র, আমার মেইন রন্ধ্র বা ছিদ্র, ঠিক আছে, রন্ধ্র বা ছিদ্র। আর এই যে কোষ আঁকলাম এটার নাম কি, এটার নাম হচ্ছে রক্ষী কোষ, এটার নাম হলো রক্ষী কোষ। রক্ষী কোষে অবশ্যই তোমার একটা বড় নিউক্লিয়াস থাকবে, একটা বড় নিউক্লিয়াস থাকবে, একটা করে বড় নিউক্লিয়াস থাকবে। আর বাকি যে ছোট ছোট ফোটা ফোটা দাও তোমরা, এই জিনিসগুলো কিন্তু নিউক্লিয়াস না, এই জিনিসগুলো হচ্ছে অনেকগুলা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। প্লাস হচ্ছে ঘন সাইটোপ্লাজম থাকবে, ঘন সাইটোপ্লাজম থাকবে। এই দুইটার শেপ কি রকম দেখতে, দেখতে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির, অর্ধচন্দ্রাকৃতির, চন্দ্রাকৃতির, ঠিক আছে। রক্ষী কোষের বাইরে আরো কিছু সেল থাকে যেগুলো দেখতে অর্ধচন্দ্রাকৃতির না, এবং বিভিন্ন টাইপের শেপ, ঠিক আছে, বিভিন্ন টাইপের শেপ। এই বিভিন্ন টাইপের যে শেপের সেলগুলো আছে এগুলার নাম কি, এগুলার নাম হলো আমাদের সহকারী কোষ। এরকম চারপাশ থেকে দিয়ে দিবা, ঠিক আছে, সহকারী কোষ, ঠিক আছে। এরকম একটা নিউক্লিয়াস দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে একটু ভালো ছবিটা আমরা দেখি, দেখো এইটা আমাদের পত্ররন্ধ্র, এটা আমাদের রক্ষী কোষ, এই দুইটা হচ্ছে আমাদের রক্ষী কোষ। রক্ষী কোষের মাঝখানে এই যে নিউক্লিয়াস, আর এই সবুজ সবুজ গুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর বাকি এই পাশের সেলগুলো হচ্ছে
সহকারী কোষ, ঠিক আছে। এইটার গঠন আসলে মানে মনে করবা যে বেশ সোজা একটা প্রশ্ন পেয়ে গেছো। হ্যাঁ, এগুলো আমরা যেটা ছবিতে আঁকছি সেই জিনিসটাই এখন বর্ণনায় লিখছে, এটা জাস্ট তোমরা ছবিটা দেখে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। এবং এই পত্ররন্ধ্রের যে ব্যাপারটা ছিল, পত্ররন্ধ্র কিন্তু সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টায় পূর্ণ খোলা থাকে, অন্যান্য সময় আংশিক খোলা থাকে এবং রাতে কিন্তু একদমই বন্ধ থাকে। তো এইগুলা কিন্তু তোমাদের এমসিকিউ এর লাইনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু খেয়াল রেখো, ঠিক আছে। তারপরে দেখো আমাদের বলছে যে উদ্ভিদের জৈবনিক কাজে এই পত্ররন্ধ্র দুইটার গুরুত্ব কি। তাহলে আমাদের দুইটা পত্ররন্ধ্র মানে কি, একটা পত্ররন্ধ্র ছিল পানি পত্ররন্ধ্র, আরেকটা পত্ররন্ধ্র ছিল হচ্ছে শুধু পত্ররন্ধ্র। তো পানি পত্ররন্ধ্র সম্পর্কে তোমাকে লিখতে হবে যে মাটিতে যখন অনেক পানি হয়ে যায়, আবহাওয়া যখন অনেক আর্দ্র থাকে, তখন আমাদের এই পানি পত্ররন্ধ্র কি করে, উদ্ভিদের ভিতরে যে পানিগুলো আছে এই পানিগুলোকে তরল আকারে বাইরে বের করে দেয় এবং এটা হচ্ছে পাতার কিনারায় জমা হয়ে থাকে, ঠিক আছে। এটা তোমরা লিখবে। প্লাস যেটা বললাম যে তরল পানি বের করে দেওয়ার যে প্রসেস, এটাকে বলা হয় গাটেশন। কোন কোন উদ্ভিদে দেখা যায়, ঘাস, টমেটো, কচু। এমন বলছে যে চিত্র আঁকাতে যদি বলে তাহলে কি চিত্র আঁকায় কিছু বর্ণনা দিতে হবে। যদি তোমাকে সরাসরি এটা বলে যে অমুক জিনিসের চিহ্নিত চিত্র অঙ্কন করো, তখন তুমি হচ্ছে বর্ণনা না দিলেও কোনো অসুবিধা নাই। আর যদি দেখো যে সরাসরি বলে নাই, সরাসরি এরকম চিহ্নিত চিত্র বলেনি, তখন আবার তোমাকে বর্ণনা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পানি পত্ররন্ধ্র সম্পর্কে আমরা পড়লাম যে এই যে প্রসেস, এটার গুরুত্ব কি, গুরুত্ব হচ্ছে এই এক্সট্রা পানিটা বের করে দিয়ে উদ্ভিদ কিন্তু নিজেকে শীতল রাখে। যেমন আমরা যখন আমাদের গা থেকে ঘাম বের হয়ে যায় তখন কি হয়, বডির যে এক্সট্রা টেম্পারেচারটা তৈরি হচ্ছে, এক্সট্রা টেম্পারেচারটা কিন্তু বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটু খেয়াল রেখো। আর পত্ররন্ধ্রের যে কাজ, এটা কি তোমরা জানো, পত্ররন্ধ্র আমাদের 3টা স্টেপে কাজ করে, 3টা স্টেপে সাহায্য করে। একটা হচ্ছে প্রচ্ছেদনে হেল্প করে, তারপরে শ্বসনে হেল্প করে, আরেকটা হচ্ছে সালোক সংশ্লেষণে হেল্প করে, সালোক সংশ্লেষণে হেল্প করে। তাহলে দেখো এই 3টা পয়েন্ট যদি তোমার মাথায় থাকে, এরপরে তুমি কিন্তু 3 পেজ চাইলে এখানে প্রশ্ন লিখে আসতে পারবা যে প্রচ্ছেদন কেন দরকার। প্রচ্ছেদন সম্পর্কে তোমরা পুরো এতগুলা জিনিস পড়ছো, ওখান থেকে একটু একটা প্যারা বানায় লিখতে পারবা না। তারপরে দেখো শ্বসনে হেল্প করে, শ্বসনের জন্য একটু লিখতে পারবা না, এগুলো তো অনেক লিখতে পারবা। সো জাস্ট কিন্তু মেইন এই পয়েন্টটা মনে রাখবা যে পত্ররন্ধ্র কিন্তু আমার এই 3টা জিনিসেই হেল্প করছে, যে সালোক সংশ্লেষণ, শ্বসন এবং প্রচ্ছেদন। সালোক সংশ্লেষণে কিভাবে হেল্প করে, যে আমি এই পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড নিব এবং আমার ভেতর থেকে অক্সিজেনটা পরিবেশে ছেড়ে দিব। শ্বসনে কিভাবে হেল্প করে, শ্বসনে হচ্ছে উল্টা কাজটা করে, যে বাইরে থেকে অক্সিজেন নেয় এবং কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দেয়। প্রচ্ছেদনে কি করে, প্রচ্ছেদনে আমরা জানি যে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন আছে, কিউটিকুলার প্রচ্ছেদন আছে, লেন্টিকুলার প্রচ্ছেদন আছে। এখন পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনটাই মেইন, এটা 90 থেকে 95% হতে পারে। এবং এই যে প্রচ্ছেদন হচ্ছে, এই প্রচ্ছেদনের মাধ্যমে উদ্ভিদ কিন্তু ওর বডিতে যে অতিরিক্ত পানি আছে এটাকে বাষ্পাকারে বের করে দেয়, অতিরিক্ত পানি তার বায়বীয় অঙ্গ দিয়ে বাষ্পাকারে বের করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার চলো পরের প্রশ্নে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা আমাদের দেওয়া আছে, দুইটা বিক্রিয়া লেখা আছে, তাই না। এখন একটা বিক্রিয়া কি, আমার গ্লুকোজের সাথে 6 অণু অক্সিজেন, 6 অণু পানি মিলে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, 38টা এটিপি। তো যেখানে গ্লুকোজ দিয়ে শুরু, সেই গ্লুকোজ দিয়ে শুরু হলে এটা আমরা বুঝেই যাই দেখে যে এটা আসলে আমাদের শ্বসন, যেহেতু অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে, তাই না, এটা হচ্ছে শ্বসন। এবং কোন শ্বসন, যেহেতু অক্সিজেন উপস্থিত, তাই এটার নাম হচ্ছে সবাত শ্বসন, এটার নাম হলো সবাত শ্বসন। আর পরে দেখো, পরেও আমার সেই C6H12O6 আছে, কিন্তু এখানে আমার কোনো, এখানে একটা তীর হবে, এখানে আমার কোনো অক্সিজেন ইউজ হয়নি, বরং এনজাইম ইউজ হচ্ছে। তাহলে এইটা আমার কি, এটাও আমার শ্বসন, বাট এটা হচ্ছে আমাদের অবাত শ্বসন, ঠিক আছে। তাহলে স্টেমটা ধরতে পারছো যে এটা হলো অবাত শ্বসন, এটা হচ্ছে সবাত শ্বসন। তারপরে দেখো বলছে যে কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থের নাম কি। আমরা জানি সবাই, এটা এমসিকিউ এর জন্য খেয়াল রাখবো যে 3PGA মানে কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কেলভিন চক্রের ক্ষেত্রে প্রথম উৎপন্ন পদার্থের নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 সাইকেলের ক্ষেত্রে এটার নাম ছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই না। তারপরে দেখো ফটো রেসপিরেশন বলতে কি বুঝো। আমরা জানি উদ্ভিদ সবসময়, মানে ইউজুয়ালি আমরা জানি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনটা
ছেড়ে দেয়। এখন ফটো রেসপিরেশন মানে কি? ফটো রেসপিরেশন কথার মধ্যেই তো আসলে অ্যান্সারটা দেওয়া আছে। ফটো রেসপিরেশনের ফটো মানে তো আলো, আলো মানে আলো যখন অতিরিক্ত বেশি হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা যদি কখনো অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের উদ্ভিদ রেসপিরেশন করা শুরু করে। অর্থাৎ ও তখন অক্সিজেনটা, এটা যদি একটা উদ্ভিদের পাতা হয়, ও তখন এই অক্সিজেনটা গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা শুরু করে। তাহলে যখন বললাম সূর্যালোক এবং তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়, তখন উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাহলে এই প্রসেসকে বলা হয় কি? ফটো রেসপিরেশন। মুবাশশিরা মনিরা, ওয়ালাইকুম আসসালাম আপু। ঠিক আছে, তারপরে দেখো উদ্দীপকে এ এবং বি প্রক্রিয়ার অভিন্ন পর্যায়টি লিখো। তাহলে কি এ এবং বি দুইটাই তো আমার শ্বসন, দুইটার অভিন্ন পর্যায় কি বলতো? দুইটার অভিন্ন পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা জানি গ্লাইকোলাইসিসটাই কিন্তু আমাদের অক্সিজেনের দরকার হয় না, এই জন্য এইটা সবাত এবং অবাত উভয় ধরনের শ্বসনের একটা অভিন্ন পর্যায়। ঠিক আছে, তারপর বলছে উদ্দীপকের প্রক্রিয়া দুটিতে শক্তি এবং দ্রব্য উৎপাদন মাত্রার ভিন্নতা রয়েছে। এটা আমরা জানি যে আমরা সবাত শ্বসনের ক্ষেত্রে 38টা এটিপি তৈরি হয়, কিন্তু অবাত শ্বসনের ক্ষেত্রে কিন্তু 38টা এটিপি তৈরি হয় না, শুধুমাত্র গ্লাইকোলাইসিসের 8টা এটিপি দিয়ে, 2টা এটিপি দিয়ে কিন্তু এখানে শেষ হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে দেখো লেখাই আছে 2টা এটিপি আর এখানে হচ্ছে 38টা এটিপি। তাহলে মোটামুটি কিন্তু দেখো প্রশ্নের মধ্যেই অনেকটা তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়া। তাহলে এগুলো আমরা বলছি যে কেলভিন চক্রে উৎপন্ন, এগুলা কি কি বলছি। আচ্ছা, গ্লাইকোলাইসিস দেখো, তোমাদেরকে আমি বলছিলাম যে পুরা জিনিসপত্রের মধ্যে গ্লাইকোলাইসিসটা তোমাদের সহজ লাগে কিনা জানি না, বাট গ্লাইকোলাইসিসটা আসলে সহজ, প্লাস এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সবাই গ্লাইকোলাইসিসটা অনেক ভালো করে পড়ে যেও, এটা মিস দিয়ে যেও না। ঠিক আছে, গ্লাইকোলাইসিসটা 3 স্টার বা 5 স্টার যা দাও। ঠিক আছে, এটা এখন গ্লাইকোলাইসিসে কি হয় দেখো, গ্লাইকোলাইসিসে গ্লুকোজ, মনে রাখো গ্লুকোজ দিয়ে আমরা শুরু করব। গ্লুকোজের পরে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, অর্থাৎ গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হবে। প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে তোমার এই এনজাইমের দিকে তাকানো যাবে না, প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে পর 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 পড়ে ফেলবা যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। তারপরে আমার ফসফেটের জায়গা ঠিকই থাকবে, বাট গ্লুকোজটা আইসোমার হয়ে যাবে। গ্লুকোজের আইসোমারের নাম কি? ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। তারপরে এখানে আমাদের আরো একটা ফসফেট যুক্ত হবে। 6 নম্বরে শুধু ছিল, এখন আমার 1 নম্বরে আরো একটা ফসফেট যুক্ত হচ্ছে। যেহেতু 2টা ফসফেট, এই জন্য নামে কি আসছে? বাই। বাই মানে কি? বাই মানে হচ্ছে 2টা ফসফেট। তাহলে আবার একটু রিক্যাপ করি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট অথবা বিসফসফেট। তারপরে এখানে 2টা ভাগে এটা ভাগ হয়ে যায়। একদিকে আমরা পাই গ্লিসারালডিহাইড 3 ফসফেট, তাহলে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, এবং এইটারই একটা আইসোমার পাই যেটা হচ্ছে কিটোন। কিটোনের নাম কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে 2টা জিনিস, গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এবার দেখো, এবার এই 2টা থেকেই আসলে সেম জিনিস তৈরি হয়, এই জন্য আমরা এটাকে একবারেই লিখে দিয়েছি। ঠিক আছে, একবারেই লিখে দিলাম। তো দেখো আমার এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে কি তৈরি হবে? তৈরি হবে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারেট। 1,3 বিসফসফো মানে 1 নাম্বার এবং 3 নম্বরে 2টা ফসফেট আছে। 2 এর জন্য বিস মানে 2 আর ফসফো মানে তো ফসফো। ঠিক আছে, বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে দেখো 1 নম্বরে ফসফেটটা চলে গেছে, তাহলে শুধু আসলে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড অথবা 3 ফসফোগ্লিসারেট। তারপরে এটা জায়গা চেঞ্জ হচ্ছে, 3 এরটা 2 নম্বরে চলে যাচ্ছে, তাহলে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। তারপরে আসবে হচ্ছে শুধু পাইরুভেট বা শুধু পাইরুভিক অ্যাসিড। এখন দেখো প্রথম দফায় কি বললাম? প্রথম দফায় হচ্ছে তোমরা জাস্ট পরপর নামগুলা পড়বা। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তারপরে 2 ভাগে ভাগ হলো গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রোক্সোঅ্যাসিটোন। তারপরে আমাদের কি হবে? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। প্রথমে এই জিনিসটা পরপর পড়বা। তারপরে কি পড়বো? তারপরে হচ্ছে আমরা এনজাইমের নামটা মনে রাখার চেষ্টা করব। তোমরা দেখবা যেখানে এই ফসফেট হয় যোগ হয়েছে না হলে বিয়োগ হয়েছে, ফসফেট যদি যুক্ত হয় বা কিছু একটা হয়, তখনই আমার যে এনজাইমের নাম, সেই এনজাইমের নাম হবে কাইনেজ। এনজাইমের নাম কি হবে? কাইনেজ। তাহলে আমি বললাম কি, যদি কোথাও দেখো ফসফেট যুক্ত হচ্ছে, ফসফেট যুক্ত হচ্ছে, এনজাইমের নাম হবে কাইনেজ। কাইনেজ, ঠিক আছে। বা আরেকটা জিনিস দিয়ে মনে রাখতে পারো, যদি দেখো
যে মেইন যৌগের নামে কোনো চেঞ্জ হয়নি, মেইন যৌগটা সেম আছে, মেইন যৌগটা সেম আছে, যৌগ সেম আছে, তখনও আমি আসলে এইটা কাইনেজ লিখে দিতে পারবো। যেমন ধরো এখানে গ্লুকোজ ছিল, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে, অর্থাৎ একটা ফসফেট যুক্ত হয়েছে। ফসফেট যদি যুক্ত হয় তাহলে এনজাইমের নাম কি? এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। হেক্সোকাইনেজ কেন? কারণ গ্লুকোজটা 6 কার্বন বিশিষ্ট ছিল, ঠিক আছে। তারপরে দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানে কিন্তু দেখো গ্লুকোজই ছিল, অর্থাৎ মেইন যৌগ চেঞ্জ হয়নি, নাম কি? কাইনেজ। এখানে কিন্তু মেইন যৌগ চেঞ্জ হয়ে গেছে, আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার, তাহলে এখানে এনজাইম কি? এনজাইমের নাম হচ্ছে আইসোমারেজ, আইসোমারেজ। এখন ফসফোগ্লুকো এই নামটা কোথা থেকে আসলো? এই যে ফসফেটের থেকে আর এই গ্লুকোজ থেকে আসলো। তো তুমি যদি মানে এত মনে রাখতে নাও পারো এবং শুধু এখানে আইসোমারেজ লিখে দাও, তাও কিন্তু তুমি মার্ক পাবা ভালো মতন, ঠিক আছে। তারপরে আসো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তাহলে আমি বললাম যদি দেখো যে ফসফেট যুক্ত হচ্ছে তাহলে নাম হবে কাইনেজ। তাহলে দেখো এখানে একটা ফসফেট যুক্ত হয়েছে এবং মেইন যৌগের নামের কোনো চেঞ্জ হয়নি, তাহলে দেখো আমার এনজাইমের নাম কি? কাইনেজ, কাইনেজ, ঠিক আছে। আর এই ফসফোফ্রুক্টো কোথা থেকে আসলো? ফসফেট আর এই যে ফ্রুক্টো, এই বিক্রিয়কের নাম থেকে ফসফোফ্রুক্টোকাইনেজ। তারপরে দেখো আমরা এই ফ্রুক্টোজ থেকে আমরা গ্লিসারআলডিহাইড 3 ফসফেট মানে অ্যালডিহাইড তৈরি করতেছি। যেহেতু অ্যালডিহাইড তৈরি করছি, এই অ্যালডিহাইড তৈরির জন্য আমার এনজাইমের নাম কি হবে? অ্যালডোলেজ, অ্যালডোলেজ, ঠিক আছে। এবং আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোন এটা কিন্তু পরস্পরের আইসোমার, এই জন্য এখানে নাম কি? এই জন্য এখানে নাম হচ্ছে আইসোমারেজ, আইসোমারেজ, ঠিক আছে। তারপরে দেখো আমরা বলতেছি যে 1,3 বিসফসফো গ্লিসারিক অ্যাসিড, মনে রাখবো যে বইয়ে লেখা আছে যে গ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। তো দেখো অ্যালডিহাইড থেকে যখন আমি অ্যাসিড তৈরি করব, অ্যাসিড তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? জারণ করতে হবে। তো জারণ মানে কি? জারণ মানে হয় অক্সিজেন যুক্ত হবে, না হলে হাইড্রোজেন বের হয়ে যাবে। তো ডিহাইড্রোজিনেজ, এই জন্য দেখো এনজাইমের নাম ডি মানে বাদ যাওয়া, কি বাদ যাবে? হাইড্রোজেনটা বাদ যাবে, হাইড্রোজেনটা বাদ যাবে। তারপরে দেখো 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট, একটা ফসফেটের এদিক সেদিক হয়ে গেছে, তাই না? কিন্তু মেইন যৌগ কিন্তু সেমই আছে, মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড সেই ফসফোগ্লিসারিক অ্যাসিডই আছে, তাহলে এনজাইমের নাম কি? এনজাইমের নাম হবে কাইনেজ। যখন এই ফসফরাসের জায়গাটা চেঞ্জ হয়, 3 থেকে 2 এ আসে, জায়গাটা চেঞ্জ হয়, তখন আমার এনজাইমের নাম কি? মিউটেজ। ফসফোগ্লিসারও যদি তুমি ভুলেও যাও তাও কিন্তু অসুবিধা নাই। তারপরে দেখো আবার সেম, যে এখানে আমরা মনে রাখবো যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যখন তৈরি করব তখন এই ইনল গ্রুপের সাথে মিল রেখে আমার এনজাইমের নাম হচ্ছে ইনোলেজ, ঠিক আছে। আর তারপর তো হচ্ছে শেষই হয়ে গেল। তাহলে সবাই গ্লাইকোলাইসিসটা আশা করি বুঝতে পারছো। এটা যদিও এফআরএল ক্লাস, তো মানে পোস্ট এফআরএল প্রি এফআরএল সিকিউ সলভ ক্লাস, এই জন্য কিন্তু আমরা আসলে অত ডিটেলসে বলতে পারতেছি না, কিন্তু তারপরে আমার মনে হয় যে কেউ যদি মনোযোগ দিয়ে শোনো এতটুকুর মাধ্যমে মনে রাখা সম্ভব। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে সবগুলো মানে কোনটা কোনটা আসলে উভমুখী তীর চিহ্ন আছে। দেখো 2 নম্বরে উভমুখী তীর চিহ্ন আছে, তারপরে একদমই যে লাস্টের আগের দুইটা, ঠিক আছে, এই দুইটাতে উভমুখী তীর চিহ্ন আছে, ঠিক আছে, ঠিক আছে। এইটাই মানে সবগুলো চিহ্ন আছে। আর মনে রাখবো যে 1 নাম্বার আর যে 1, 3 আর লাস্টেরটাই হচ্ছে একমুখী। কি বললাম? 1, 3 আর লাস্ট মানে 9 নাম্বার যেটা, এই লাস্ট, এই 3টা হচ্ছে আমার একমুখী, একমুখী তীর চিহ্ন, আর বাকিগুলো হচ্ছে আমাদের উভমুখী তীর চিহ্ন, ঠিক আছে। এইগুলো মোটামুটি লিখে আসতে পারলে তোমরা কিন্তু মার্কটা পেয়ে যাবা। তারপরে দেখো বলছে যে উদ্দীপকের প্রক্রিয়া দুইটিতে শক্তি এবং দ্রব্য উৎপাদন মাত্রার ভিন্নতা রয়েছে। তো এটা তো খুব ইজি একটা প্রশ্ন, কারণ দেখো আমরা জানি সবাত শোষণ যেটা, এখানে আমার গ্লাইকোলাইসিস হয়, তারপরে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, ক্রেবস সাইকেল হয়। গ্লাইকোলাইসিসে আমার হচ্ছে 10টা এটিপি তৈরি হয়, এর মধ্যে 2টা এটিপি খরচ হয়ে যায়, তাহলে আমি 8টা এটিপি পাই। তারপর অ্যাসিটাইল কোয়েতে আমার 2টা, দেখো আমি বলি যে আমরা জানি গ্লাইকোলাইসিসে কি হয়, গ্লাইকোলাইসিসে আমার 10টা এটিপি তৈরি হয়, এর মধ্যে 2টা খরচ হয়ে যায়, তাহলে 8টা থাকে, ঠিক আছে। তারপর অ্যাসিটাইল কোয়ে যখন আমরা তৈরি করব তখন আমার কি হয়, তখন আমরা 2টা NADH2 তৈরি হয়, NADH2 তৈরি হয়। তা 2টা NADH2 মানে কি? 2টা NADH2 মানে হচ্ছে 3 গুণ 2 মানে 6টা এটিপি তৈরি হয়, তাই না? 6টা এটিপি তৈরি হয়। আবার ক্রেবস সাইকেলে আমার কিন্তু
টোটাল 24টা এটিপি তৈরি হয়, তাই না? 24টা এটিপি তৈরি হয়। তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেট করে দেখাই দিব। এবং একই সাথে যখন তুমি অবাধ শ্বসন লিখবা তখন লিখবা যেখানে মাত্র 2টা এটিপি তৈরি হয়। গ্লাইকোলাইসিসে যদিও ওর 8টা এটিপি তৈরি হওয়ার কথা, বাট পরবর্তী ধাপে ও আবার ওখান থেকে 6টা এটিপি ইউজ করে ফেলে, ঠিক আছে? 6টা এটিপি ইউজ করে ফেলে, এই জন্য আলটিমেটলি ওর কিন্তু 2টা এটিপি নিট উৎপাদন হয়, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে লেখা আছে, এই জিনিসগুলাই তোমরা লিখবা। এই যে সাথে হচ্ছে এটিপি বাদে অন্য যে জিনিসগুলো যেমন পাইরুভিক অ্যাসিড, এই জিনিসগুলো একটু তোমরা অ্যাড করবা। আর সাথে লিখবা যে অবাধ শ্বসনে আমরা জানি আমাদের ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয় অথবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে কি হয়? ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড হয়, এটা তৈরি হবে, অথবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে কিন্তু তখন কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না, ঠিক আছে? এটা মনে রেখো, ঠিক আছে? এটা গেল। তারপরে আমরা বলেছি যে ধনাত্মক আয়ন দেখানো হয়েছে, ঋণাত্মক আয়ন দেখানো হয়েছে। প্রথমে বলছে বাষ্পীভবন কি। বাষ্পীভবন কি দেখো, কোনো মানে নর্মালি তুমি যদি তোমার বাসায় একটা পাত্রে তুমি পানি রেখে দাও, তুমি মানে যদি মাসখানেক পরে এসে দেখো যে পাত্রের পানি কিছুটা কমে গেছে, তাহলে নর্মালি উন্মুক্ত কোনো জায়গা থেকে পানি যে কিছুটা বাষ্পে পরিণত হয়, এটার ব্যাপারটাই হচ্ছে বাষ্পীভবন। তারপর বলছে পাউরুটি কেন ফুলে ওঠে। তো পাউরুটির ক্ষেত্রে তৈরি করার সময় আমরা কি করি? ময়দা চিনির সাথে ইস্ট দেই। তো ইস্ট কি করে? ইস্ট যেহেতু একটা নিম্ন শ্রেণীর প্রাণী, তাই না? প্রাণী বলতে কি, এটা হচ্ছে ছত্রাক। তো ছত্রাক যেহেতু, ও কিন্তু অবাধ শ্বসনের মাধ্যমে শ্বসনটা সম্পন্ন করে। তো অবাধ শ্বসন আমরা কি জানি? ইথানল প্লাস ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, বা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে তৈরি হয়, তাই না? তো কার্বন ডাই অক্সাইডের কারণেই কিন্তু আমাদের এই যেই পাউরুটিটা আছে এটা কিন্তু ফুলে ওঠে। তাহলে এই কথাটাই আমাকে দিতে হবে, সাথে তোমরা হচ্ছে অবাধ শ্বসনের ওই বিক্রিয়াটা একটু অ্যাড করে দিতে পারো। তারপর বলছে যে উদ্দীপকের আয়নগুলো পরিশোষণে কোন বিষয়গুলো ভূমিকা রাখে ব্যাখ্যা করো। তো আমাকে কি চাচ্ছে? আমাকে হচ্ছে আয়ন পরিশোষণে যে প্রভাবকগুলো আছে, প্রভাবকগুলো আমাদের হচ্ছে পড়তে হবে। তো প্রভাবক পড়ার সময় তোমরা চেষ্টা করবা যে প্রভাবক, এটা তো আমাদের সব প্রসেসেরই আছে। একটা হচ্ছে লবণ পরিশোষণের প্রভাবক, একটা আছে আমাদের প্রচ্ছেদনের প্রভাবক, একটা আছে আমাদের শ্বসনের প্রভাবক, আর একটা আছে আমাদের সালোক সংশ্লেষণের প্রভাবক। এই তিনটা প্রভাবক, এই চারটার যে প্রভাবক, এই চারটার প্রভাবক কি করবে জানো? ক্লাস শেষ হওয়ার পরে এই চারটার প্রভাবক তুমি হচ্ছে একটা খাতা নিবা, একটা আর বইটা বের করবা। বইটা বের করে একটা নোট করবা। নোট করবা কেমন? এইরকম চারটা, এরকম চারটা হলো ঘর করবা। ঘর করে জাস্ট প্রভাবকগুলো, জাস্ট হেডলাইন, প্রভাবকগুলোর জাস্ট হেডলাইনগুলো তুমি লিখবা এবং হেডলাইনগুলো রেখে ওইটা মনে রাখার চেষ্টা করবা। এর মধ্যে আবার কি টাইপের আছে? একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আছে, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক আছে। বাহ্যিক আর অভ্যন্তরীণ প্রভাবক আছে, ঠিক আছে? অভ্যন্তরীণ প্রভাবক আছে। এবং প্রত্যেকটা পয়েন্ট লেখার পরে জাস্ট তুমি এইটা একটু খেয়াল করবা যে অক্সিজেনের পরিমাণ বাড়লে প্রসেসটা কি বাড়ে নাকি কমে, বা অক্সিজেনের পরিমাণ কমলে প্রসেসটা কি কমে নাকি বাড়ে। অর্থাৎ তুমি পাশে তীর চিহ্ন দিবা যে বাড়লে বাড়ে, অথবা তুমি তীর চিহ্ন দিলা বাড়লে কমে। অর্থাৎ মানে সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। তাহলে এইভাবে যদি তোমরা জাস্ট প্রভাবকগুলো একটু পড়ে ফেলো, তাহলে দেখবা তোমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে? পুরা যে অনেক বড় বড় জায়গায় বইয়ে বড় বড় করে লেখা আছে, এই জিনিসগুলো অত বড় করে পড়তে যাবে না। জাস্ট পয়েন্টগুলো পড়বা আর সম্পর্কটা পড়ে ফেলবা, ঠিক আছে? এটাই তো। এখানে দেখো আমাদের প্রভাবক আছে আয়নের ঘনত্ব, তাপমাত্রা, তারপর আলো, ঠিক আছে? প্রচ্ছেদন, অক্সিজেন, আয়নের পারস্পরিক ক্রিয়া, রাসায়নিক বস্তু। জাস্ট হেডলাইন মনে রাখবা, হেডলাইন আর সম্পর্কটা পড়বো। হেডলাইন প্লাস সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, পাতিক নাকি ব্যস্তানুপাতিক, এই জিনিসটা জাস্ট মনে রাখবা। এগুলো থেকে কিন্তু তোমাদের অবজেক্টিভও দেয়। তারপরে বলছে যে উল্লেখিত আয়নগুলো পরিশোষণের সাথে পানি পরিশোষণের ভিন্নতা কি। তো তোমরা জানো যে আয়ন পরিশোষণ একটা জটিল প্রক্রিয়া। আয়ন পরিশোষণ কিভাবে হয় এটা সবসময়, এই যে খনিজ লবণ পরিশোষণ কি হয়, খনিজ লবণ পরিশোষণ সবসময়
আয়ন আকারে হয়। আর পানির পরিশোষণ কিন্তু নর্মালিই হচ্ছে, ঠিক আছে, মানে নর্মালি পানি হিসেবেই হচ্ছে। তারপরে তোমরা দেখবা যে আয়ন যখন পরিশোষণ হচ্ছে তখন কিন্তু ওদের, এটা তোমরা জানো যে সক্রিয় পরিশোষণ আছে, নিষ্ক্রিয় পরিশোষণ আছে। সক্রিয় পরিশোষণ যদি চিন্তা করো, ওখানে তোমাদেরকে কিন্তু আলাদাভাবে বিপাকীয় শক্তিটা ব্যবহার করতে হবে, আর নিষ্ক্রিয় হলে বিপাকীয় শক্তি ব্যবহার করতে হবে না। আর পানি পরিশোষণে তোমাদের ইউজুয়ালি বিপাকীয় শক্তিটার প্রয়োজন হয় না। তো এই জিনিসগুলাই তোমরা আসলে একটু ডিটেলস আকারে লিখবা। যেমন ধরো এই যে পানি অণু হিসেবে শোষিত হয় আর লবণটা হচ্ছে আয়ন হিসেবে শোষিত হয়। পানি পরিশোষণ হয় কোন কোন প্রসেসে? ইমবাইবেশন, ডিফিউশন বা ব্যাপন, আর হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়ায়। ঠিক আছে, এই সবগুলো প্রক্রিয়ায় কি কোনো বিপাকীয় শক্তি লাগে না, বরং এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। কিন্তু আমাদের যে খনিজ লবণ পরিশোষণ, এটা অনেক সময় দেখা যায় ঘনত্ব আনতির বিপরীতে আমরা ঘটাই, এই জন্য এখানে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগ দেখা যায়। ঠিক আছে, এবং বলতেছে যে যেহেতু পানিটা অণু হিসেবে শোষিত হয়, তো পানি শোষণের জন্য আমাদের কোনো বাহক লাগে না, কিন্তু লবণ শোষণের জন্য বাহক লাগে। তাহলে একটা আমরা বললাম কি, বিপাকীয় শক্তি লাগে নাকি লাগে না, বিপাকীয় শক্তি লাগে লাগে নাকি লাগে না, লাগে নাকি লাগে না। তারপর আমরা বললাম কোনটা অণু হিসেবে শোষিত হয়, কোনটা আয়ন হিসেবে শোষিত হয়। ঠিক আছে, তারপর আমরা বললাম যে কোনটা স্বতঃস্ফূর্তভাবে হয়, কোনটা স্বতঃস্ফূর্তভাবে হয় না। ঠিক আছে, তারপরে আমরা পড়লাম যে হচ্ছে এই যে ইমবাইবেশন বা ব্যাপন অভিস্রবণের মাধ্যমে কোনটা হয়, কোনটা হয় না। তারপরে আমরা পড়লাম যে কোনটায় বাহক লাগে, কোনটায় বাহক লাগে না। ঠিক আছে, এরকম কিছু কিছু পয়েন্ট তোমরা দিয়ে এই প্রশ্নটা কমপ্লিট করে ফেলতে পারবে। একই সাথে এটা তোমরা এরকম ঢালাও প্যারাগ্রাফ না লিখে কিন্তু পয়েন্ট আকারেও তোমরা এটাকে সাজায় গোছায় লিখতে পারো। ঠিক আছে, এটা গেল। তারপরে আসি আমরা, আচ্ছা এখানে হচ্ছে বলছে যে ইরিন জাহান উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে সালোক সংশ্লেষণ সম্পর্কে পড়াতে গিয়ে বললেন, এই প্রক্রিয়ায় উদ্ভিদ যে অক্সিজেন ছেড়ে দেয় তা শ্বাস গ্রহণের সময় আমরা গ্রহণ করে থাকি, এবং এই ব্যাপারটা প্রমাণের জন্য তারা কিছু হাইড্রিলা উদ্ভিদ এবং অন্যান্য উপকরণ সাজালেন, কিন্তু দিনটি মেঘলা থাকার কারণে পরীক্ষাটি করা সম্ভব হলো না। এখন আমরা জানি যে সালোক সংশ্লেষণের যে ব্যাপারটা, এটা হতে গেলে আমাদের কিন্তু অবশ্যই আলো লাগবে, কারণ এখানে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে আলোক মানে আলোক নির্ভর ফেজ বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ ফেজ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে ওরা যদি মেইন জিনিসটা দেখতে যায় তাহলে অবশ্যই আমাদের আলো দরকার হবে, যেহেতু মেঘলা দিন এই জন্য কিন্তু জিনিসটা ওরা সম্পন্ন করতে পারেনি। ফটোসিস্টেম কি? ফটোসিস্টেম জিনিসটা কি, যে আমাদের যে ক্লোরোফিল গুলো আছে, দেখো ফটোসিস্টেম কি, আমাদের যে ক্লোরোফিল গুলো আছে, ক্লোরোফিল গুলো আছে এটার সাথে আমাদের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে প্রোটিন গুলো আছে, এই দুইটা জিনিসকে একসাথে মিলে আমরা প্রোটিন ইউনিট গুলো আছে, এই দুইটাকে একসাথে মিলে আমরা বলবো হচ্ছে ফটো সিস্টেম। পরীক্ষাটি করা সম্ভব হলো না, কেন হলো না? কারণ হচ্ছে সূর্যালোক লাগবে, যেহেতু মেঘলা দিন সূর্যালোক নাই। সূর্যালোক না থাকলে ক্লোরোফিল তো আলোক শক্তিই পাচ্ছে না, আলোক শক্তি যদি না পায় তাহলে ও কোন জিনিসটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করবে? আবার আলোক শক্তি যদি না পায় তাহলে ও তো পানির হাইড্রোলাইসিস বা ফটোলাইসিস কিন্তু করতে পারবে না, তাহলে কি এই প্রসেসটা হবে? হবে না। তাহলে এই জিনিসটাই কিন্তু বলছে। তারপরে বলছে যে উদ্দীপকে উল্লেখিত জৈব রাসায়নিক প্রক্রিয়া আলো এবং তাপের প্রভাব ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে কি তোমরা দেখো আবার কিন্তু সেই প্রভাবক থেকে আমাদের প্রশ্ন চলে আসলো, প্রভাবক থেকে প্রশ্ন চলে আসলো। তোমরা দেখবা সালোক সংশ্লেষণের প্রভাবকের মধ্যে আছে যে আলো একটা প্রভাবক, বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে, তারপরে তাপ একটা প্রভাবক হিসেবে কাজ করে। তো আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যদি আমরা খাদ্য তৈরি করতে চাই, এটা অবশ্যই আলোক শক্তি থাকতে হবে, এবং আলোক শক্তি যত বাড়তে থাকে আস্তে আস্তে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাও বাড়তে থাকে। আরেকটা ভাবে আলো আমাদের হেল্প করে, আলোর উপস্থিতিতে আমাদের পত্ররন্ধ্রগুলো খুলে যায়। পত্ররন্ধ্র যখন খুলে যায় তখন কি কার্বন ডাই অক্সাইডের প্রবেশ, অক্সিজেন বের হওয়া, এই প্রসেসটাও আমরা দ্রুত সম্পন্ন করতে পারি। তাহলে ওইভাবেও কিন্তু ও হচ্ছে জিনিসটাকে আসলে একটু পজিটিভলি এনহ্যান্স করতে হেল্প করে। ঠিক আছে, আলো গেল। তারপরে এইটাই কিন্তু ওরা বলছে, এই পয়েন্টটা একটু খেয়াল করবা যে আলো ভালো আছে, যে থাকলে প্রসেস হবে, না থাকলে হবে না। তো যদি কখনো বলে না যে বেশি ভালো ভালো না, তো এটা হচ্ছে যদি অত্যধিক বেশি আলো হয়ে যায় তখন কিন্তু আবার আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ দেখা যায় এই বিক্রিয়াগুলো তখন স্বাভাবিকভাবে চলতে পারে না। এনজাইমের যে কার্যকলাপগুলো আছে, এনজাইমগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রার বেশি তাপমাত্রায় কাজ করতে পারে না, তখন দেখা যাবে এই প্রসেস আর চলবে না। আর এই প্রসেসগুলো পড়ার সময় তোমরা একটা কাজ করবা, যে অত্যানুকূল তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার আছে না, অপটিমাম
টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার। এইটা সালোক সংশ্লেষণ প্লাস শোষণ দুইটার ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার আসলে কত আসতেছে এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদেরকে ইয়াতেও দেয়, কি বলে এমসিকিউতেও দেয়। অপটিমাম টেম্পারেচার হচ্ছে সালোক সংশ্লেষণ, তারপরে শোষণ, তারপরে ধরো C3 সাইকেল, C4 সাইকেল, সব আলাদা আলাদাভাবে একটু নোট ডাউন করে পড়বা, ঠিক আছে? তাহলে দেখো ও তাপের ক্ষেত্রে ওরা বলতেছে যে সালোক সংশ্লেষণের যে মানে টেম্পারেচার, এটা অত্যানুকূল টেম্পারেচার কত আমাদের 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দেখা যায় এই মানে ধরো অত্যানুকূল হচ্ছে 22 থেকে 35, ঠিক আছে, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন এই জিনিস যদি 22 বা 20 এর কম হয়ে যায় অথবা 35 এর বেশি হয়ে যায় তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কমে যায়। কিন্তু এই জিনিস যদি কখনো 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 45 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায় তখন আমাদের সালোক সংশ্লেষণটা চলতেই পারে না। তাহলে এই জিনিসগুলো আমরা একটু লিখবো। তারপরে বলছে যে বর্ধিত জনসংখ্যার জন্য উদ্দীপকের উল্লেখিত প্রক্রিয়াটি গুরুত্ব মূল্যায়ন করো। এটার মানে কি? এটা মানে হচ্ছে নর্মালি তুমি যে সালোক সংশ্লেষণের গুরুত্ব লিখতা, যে মানব জীবনে সালোক সংশ্লেষণের গুরুত্ব কি, নর্মালি মানব জীবনে সালোক সংশ্লেষণের মানব জীবনে গুরুত্ব কি সেই জিনিসটাই লিখবা। তো এটা গুরুত্ব আমরা জাস্ট কিন্তু ওই যে কি লিখবো দেখো, দেখো একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সমতা রাখে বাতাসে। তারপরে আমরা লিখবো যে পুরা মানব জাতির জন্য এরা কি করে খাবারের যোগান দেয়, ঠিক আছে, খাবারের যোগান দেয়। তোমরা হচ্ছে একবীজপত্রীকাণ্ডের ক্ষেত্রে ভুট্টারটা আঁকতে পারো, কিন্তু যে কোনো একটা আঁকলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বললাম যে খাবারের যোগান দেয়, এটা লিখবো। তারপরে মানব সভ্যতার জন্য যে এই প্রসেসটা জরুরি, কিরকম জরুরি, ধরো এই যে কাগজপত্র তৈরি হয়, কি থেকে তৈরি হয়, সেলুলোজ থেকে তৈরি হয়, তাই না, কোথা থেকে পাই, উদ্ভিদ থেকে পাই। তারপর হচ্ছে অন্যান্য জিনিসের কথা লিখবা, যে হাঁস মুরগি টাস মুরগি এগুলার বেঁচে থাকার জন্য আমরা কিন্তু এই শাক পাতা বা তৃণভোজী যেসব প্রাণীগুলো আছে এগুলা কিন্তু ওদের খাবারের জন্য সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। তো শুধুমাত্র কিন্তু তুমি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড লিখে এটা আবার শেষ করে দিও না। অক্সিজেন কার্বন ডাই অক্সাইড লিখবা, খাবার লিখবা, মানব সভ্যতা লিখবা, তারপরে অন্যান্য প্রাণীকুল যেগুলো আছে এটা লিখবা, বাস্তুতন্ত্রের বিষয়ে কিছু কিছু লিখবা। সো সব মিলাই যখন লিখবা তখন তোমার প্রশ্নের উত্তরটা একটা এনরিচড প্রশ্নের উত্তর হবে। আদারওয়াইজ তোমরা কি করেছো, এরকম প্রশ্ন আসলে তোমরা খালি মানে ইনায় বিনায় খালি এক কথাই লিখো যে গুরুত্ব অপরিসীম, এটা না থাকলে হবেই না, গুরুত্ব বর্ণনা করতে পারতেছি না, মানে বর্ণনাতীত গুরুত্ব, খালি এই টাইপের কথা লিখবা না, ইনফরমেটিভ জিনিসপত্র লিখবা এবং পয়েন্ট করে লিখবা। তোমরা দেখবা তোমাদের সালোক সংশ্লেষণের গুরুত্ব কিন্তু অনেকগুলো পয়েন্ট তোমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। এইটাই, তাহলে এই জিনিসগুলো আমরা আশা করছি পারবো। এবার দেখো আমরা হচ্ছে জিন তত্ত্ব এবং বিবর্তন, এখানে একটু দেখি যে আমার এখানে কি কি প্রশ্ন আসে। এখানে প্রশ্ন তো মানে একদম পেইড প্রশ্ন কেমন, তোমার আসবে হচ্ছে টিস্যু কালচার। তুমি এই চ্যাপ্টার যখন পড়তে যাবা কিভাবে পড়বা, টিস্যু কালচারে যাবা, টিস্যু কালচারের প্রসেসটা পড়বা, টিস্যু কালচার পদ্ধতি পড়বা, ছবিটা শিখবা, ঠিক আছে, এইটার পদ্ধতি পড়বা, টিস্যু কালচারের গুরুত্ব পড়বা। এই চ্যাপ্টারে যেন কেউ বাদ দিও না ভুলেও, কারণ এটা মানে পেইড প্রশ্ন, তাই না। তারপরে দেখো আরেকটা কি পড়বো, আমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এইটার ছবি খুবই ইম্পর্টেন্ট, এটা চিত্রটা পড়বো প্লাস হচ্ছে গুরুত্ব। এই দুইটা জিনিস এখান থেকে পড়লে তোমরা ইনশাআল্লাহ গখ তোমাদের এখান থেকে কমন পড়বে, আল্লাহ যদি সহায় হয়, ঠিক আছে। তো এখানে দেখো এই প্রসেস দেখে আমি তাকাই কিন্তু বলে দিতে পারতেছি এটা কিসের প্রসেস, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রসেস, ঠিক আছে। তারপর দেখো সেম আমি যা বললাম তাই, দেখো প্রথমে বলছে যে পদ্ধতিটায় কিভাবে তুমি ইনসুলিন তৈরি করবা, অর্থাৎ তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেসটা লিখতে বলতেছে। তারপরে বলছে গুরুত্ব, যে চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে এই পদ্ধতিটার গুরুত্ব কি। চলো দেখে নেই ব্যাপারটা কি। এই যে এখানে ওরা কি করছে দেখো, এখানে ওরা আসলে মানে তোমাদের ইনসুলিন সম্পর্কে জিনিসগুলা লিখবা কিভাবে সেটা দেখাই দিছে। বাট তোমরা বইয়ে যে চিত্রটা আছে, যে ধরো এই একটা ইকোলাই ব্যাকটেরিয়া ছিল, এটা তার প্লাজমিড ছিল,
তারপরে হচ্ছে এটা হলো অন্য ডিএনএ। তারপরে আমি এখান থেকে কি করব, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এটাকে কাটবো, এটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, এই যে কাটবো। তারপরে আমি মানুষের প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন তৈরির জিনটা নিয়ে আসবো, নিয়ে এসে আমি এটাকে ধরো লাগাই দিব। কি দিয়ে লাগাবো, আমরা হচ্ছে লাইগেজ এনজাইম দিয়ে ধরো লাগাবো, লাইগেজ এনজাইম দিয়ে লাগাবো। তারপরে যে আমি এটা কি করব, এটার হচ্ছে সংখ্যা বৃদ্ধি করব, ঠিক আছে, সংখ্যা বৃদ্ধি করব। সংখ্যা বৃদ্ধি করার পরে আমি অনেক যে ইনসুলিন পাবো, এটাকে আবার আমি আলাদা একটা পাত্রে নিব, নিয়ে হচ্ছে এই জিনিসটাকে বাজারজাত করবো। মানে তোমাদের বইয়ে যে ছবিটা আছে, এখন তো আসলে এইভাবে একে পুরোপুরি দেখানোর সময় নাই। সো তোমরা আসলে কি শিখবা, জাস্ট এভাবে লেখাটা শিখবা না, জাস্ট তোমরা অবশ্যই কিন্তু ছবিটা শিখবা, ঠিক আছে, ছবিটা শিখবা। তারপরে দেখো বলছে চিকিৎসা এবং কৃষি ক্ষেত্রে উক্ত পদ্ধতিটির গুরুত্ব বর্ণনা করো। এখন কৃষি ক্ষেত্রে ওরা কি করে, দেখো কৃষি ক্ষেত্রে ওরা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতি প্রয়োগ করে আমরা কি করতে পারি, অধিক খাদ্য উৎপাদন করতে পারি। তারপরে আমরা পচন রোধী, মানে আমাদের ফসল যে পচে যায়, তো পচন রোধী ফসল উদ্ভাবন করতে পারি। তারপরে দেখা যায় যে নাইট্রোজেন সংবন্ধনকারী যে ফলগুলো আছে বা ফুলগুলো আছে, এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি। তারপরে আমরা সুপার রাইস তৈরি করতে পারি। সুপার রাইসে কি থাকে, বিটা ক্যারোটিন তৈরির অনেকগুলা জিন থাকে, বিটা ক্যারোটিন তৈরির অনেক জিন থাকে। তো বিটা ক্যারোটিন কি করে, বিটা ক্যারোটিন কিন্তু আমাদের রাতকানা রোগ যাতে না হয় এটা প্রতিরোধে হেল্প করে, ঠিক আছে, এগুলো প্রতিরোধে হেল্প করে। প্লাস ভিটামিন সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, এই জিনিসগুলো আসলে আমরা ম্যানেজ করতে পারি এইসব ক্ষেত্রে। প্লাস হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন করতে পারি। এই জিনিসগুলা তোমরা যদি জাস্ট হচ্ছে একবার রিডিং পড়ো, তাহলেই তোমরা কিন্তু লিখে আসতে পারবা, কোনো অসুবিধা হবে না। তারপর চিকিৎসার ক্ষেত্রে কি আছে, চিকিৎসার ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি করতে পারি। কিরকম প্রোটিন, এমন প্রোটিন যেটা মানুষকে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে পারে। এখন এই ভাইরাসের আক্রমণ থেকে কে বাঁচাতে পারে, ভাইরাসের আক্রমণ থেকে যেটা বাঁচায় আমাদের, তার নাম হচ্ছে ইন্টারফেরন, ঠিক আছে। প্লাস আমরা হিমোফিলিয়া রোগ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের ভ্যাকসিন উৎপাদন করতে পারি। তারপরে দেখা যাচ্ছে আমাদের অনেকে দেখা যায় না গ্রোথটা ভালো হয় না, তাদের জন্য গ্রোথ হরমোন তৈরি করতে পারি। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। গ্রোথ হরমোন দিলে, অনেকে আছে না বামনত্ব রোগে ভোগে, তো গ্রোথ হরমোন দিলেই বামনত্ব রোগ থেকে আসলে বাঁচা যায়। তারপরে দেখো এই যে আবার দেখো টিস্যু কালচার প্রযুক্তি, এখানে দেখো আবার কিন্তু সেম, কোন জিনিসটা বলো তো, এটা কিন্তু আবার সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেসের কথা বলছে। তাহলে এই যে উদ্দীপকের প্রযুক্তিটির সচিত্র বর্ণনা, এই যে আমি এইটার কথা বলছি, তোমরা হচ্ছে এই চিত্রটা ভালোভাবে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন পাবা। সো দেখো এখানে কি বলছে, ফার্স্টে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ওর প্লাজমিড ডিএনএ, আর একটা থাকবে ওর হচ্ছে নর্মাল যে ডিএনএ থাকে সেই নর্মাল ডিএনএ। তাহলে কোথা থেকে এটা পাইছি, এটা হচ্ছে মানুষের অন্ত্র থেকে পেয়েছি, ঠিক আছে। তাহলে এইটা গেল। এখন আমি কি করব, আমার তো লাগবে ধরো ইনসুলিন তৈরি করা। এই জন্য ইনসুলিন কোথা থেকে পাওয়া যায়, মানুষের অগ্নাশয় থেকে, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমরা একটা কোষ সিলেক্ট করব। সেই কোষ থেকে ইনসুলিন তৈরির জিনটাকে বেছে আনবো, বেছে আমি এটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। তাহলে এর একটা অংশ আমি কাটলাম, আবার এর একটা অংশ নিয়ে আমি কাটলাম, কেটে আমি লাইগেজ এনজাইম দিয়ে এই অংশটুকুকে এখানে লাগাই দিব। তাই লাইগেজ এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়ামের প্লাজমিড ডিএনএ ও মানুষের ইনসুলিন উৎপাদনকারী ডিএনএর জিনে জোড়া লাগানো হচ্ছে। পরবর্তীতে আমি এইটা যেটা পেলাম, এটা হচ্ছে আমার রিকম্বিনেন্ট ডিএনএ। এখন আমার একটা রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে তো হবে না, আমার তো অনেকগুলা রিকম্বিনেন্ট ডিএনএ লাগবে, তাই না। এই জন্য আমরা এই জিনিসটাকে পরবর্তীতে ক্লোনিং করব, ঠিক আছে। এই ডিএনএটাকে আমরা আবার ওই ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাবো, তারপর এই ব্যাকটেরিয়াটাকে ক্লোনিং করব। ক্লোনিং করলে অনেকগুলা ব্যাকটেরিয়া তৈরি হবে, অনেকগুলা ব্যাকটেরিয়া যখন তৈরি হবে, এখান থেকে অনেকগুলো আমরা ইনসুলিন পাবো, ওইটাকে আমি তখন আলাদাভাবে নিয়ে বাজারজাত করতে পারবো। এই ছবি সবাই এঁকে যাবে, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লাস হচ্ছে গুরুত্ব, বুঝতে পেরেছো তাসলিমা। তারপরে আসো যে বলছে যে উদ্দীপকের প্রযুক্তিটি বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ব্যাখ্যা করো। এখন ওরা বলতেছে যে উদ্দীপকের যে রিকম্বিনেন্ট ডিএনএ দেখানো হচ্ছে, এটা মূলত জীব প্রযুক্তি, ঠিক আছে। এখন এটার সাথে ওরা বলতেছে যে এটা তো ভালো অবশ্যই, কিন্তু কিছু আসলে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকিও আছে। যেমন এখানে অনেক সময় যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ব্যবহার করা হয়,
এটা যদি মানুষ গ্রহণ করে তখন মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠবে। অর্থাৎ তুমি ধরো তোমার অসুখের জন্য তুমি অ্যান্টিবায়োটিক খাচ্ছ যাতে ব্যাকটেরিয়াটা মরে যায়, এখন তুমি যদি ভিতরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাও তখন অ্যান্টিবায়োটিক তোমার বডিতে যে কাজ করতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখো বলছে যে অনেক সময় দেখা যায় আমার ভালো প্রোটিন তৈরি না হয়ে অপ্রত্যাশিতভাবে একটা খারাপ প্রোটিন তৈরি হয়ে গেল, এই প্রোটিন তখন আমাদের দেহে অ্যালার্জেন হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যালার্জির উদ্রেক করতে পারে। তারপরে বললো যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই যে আমরা জেনেটিক্যালি মডিফাইড যেসব ফুড গুলা ব্যবহার করি এইটা শিশুদের ক্ষেত্রে ইস্ট্রোজেন লেভেলটাকে বাড়িয়ে দেয় এবং ওদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে কাজ করতে পারে। তারপর বললো যে আমাদের যে প্রাকৃতিক খাবারগুলো আছে প্রাকৃতিক খাবারগুলোর ক্ষেত্রে কিন্তু নিউট্রিশনগুলো একটু ব্যালেন্স হতে থাকে, আমরা কৃত্রিমভাবে যে জিনিসগুলো তৈরি করছি এখানে কিন্তু পুষ্টির ভারসাম্যহীনতা দেখা যেতে পারে। সো বলা যায় যে এখানে আমাদের অনেক ভালো ভালো সুযোগ, আমাদের সুযোগের ক্ষেত্র, কাজের ক্ষেত্র, ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করা তৈরি হলেও কিছু কিন্তু স্বাস্থ্য ঝুঁকি আমাদের থেকেই যাচ্ছে, ঠিক আছে এটা। তারপরে দেখো বলছে যে আবার সেম জিএম ফসল কি, মানে জেনেটিক্যালি মডিফাইড যে ফসল সেগুলা কি, জীব নিরাপত্তার প্রয়োজন কেন অলরেডি বলে ফেলছি। তারপরে বলছে যে এটা হচ্ছে তোমাদের টিস্যু কালচার, ঠিক আছে, টিস্যু কালচার। এই যে টিস্যু কালচার যে পদ্ধতি, এই টিস্যু কালচার পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করব, হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ আমরা তৈরি করতে পারবো। টিস্যু কালচার পদ্ধতির ক্ষেত্রে প্রথমে আমরা একটা গাছ নিব, গাছ থেকে একটা ছোট্ট অংশ কেটে নিব। এখন ছোট্ট টিস্যুটা কিরকম টিস্যু হবে, অবশ্যই অবশ্যই ভাজক টিস্যু হবে, যেই জায়গাটা বিভাজনে সক্ষম। যদি বিভাজনে সক্ষম না এমন জায়গা থেকে কেটে নিই তাহলে কিন্তু হবে না। তারপর আমি একটা পুষ্টি সব টেম্পারেচার সব ঠিকঠাক রেখে পুষ্টি উপাদানগুলো ঠিকঠাক রেখে একটা আবাদ মাধ্যম তৈরি করব, সেই আবাদ মাধ্যমে আমার এই ভাজক টিস্যুটাকে রাখবো। রাখার পরে এটা দেখা যাবে পুষ্টি উপাদান পেয়ে আস্তে আস্তে এটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে একটা আকার আকৃতি বিহীন বা অবয়বহীন একটা মণ্ড তৈরি করবে, এটাকে আমরা বলি হচ্ছে ক্যালাস। ক্যালাস থেকে আস্তে আস্তে আমাদের ছোট 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 অনেকগুলা চারা তৈরি হবে। এই ছোট ছোট চারা তৈরি হলো, এই ছোট চারাটাকে পরবর্তীতে দেখা যাবে সবই আছে কিন্তু মূল নাই, এই জন্য পরবর্তীতে আমরা মূল সৃষ্টির জন্য পৃথক একটা মাধ্যমে এটাকে নিয়ে যাব। তারপর মূল সৃষ্টি হলো, তারপর যখন মূল সৃষ্টি হয়ে যাবে তখন আমরা আসলে মাটিতে নর্মাল যে পরিবেশ ওই টবে জিনিসগুলোকে রাখতে পারবো। তোমাদেরকে অনেক সময় প্রশ্ন দেয় এক্সপ্লান্ট কি জিনিস, ঠিক আছে, এখানে দেখো আমরা লিখছি যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই ছবি দিবা, একই সাথে এই জিনিসগুলো কিন্তু ছবির সাথে প্রসেসও লিখতে হবে, মানে এই জিনিস কিন্তু খালি ছবি দিয়ে আসলে হবে না, চিত্রও লিখতে হবে প্লাস হচ্ছে বর্ণনাও দিতে হবে, বর্ণনাও দিতে হবে, ঠিক আছে। ওকে এইটার আচ্ছা, তারপর সেম জিনিস আবার বলছে যে দ্বিতীয় প্রযুক্তিটির গুরুত্ব ব্যাখ্যা করো, কাঙ্ক্ষিত জিন অন্য জীবে স্থানান্তরের মাধ্যমে। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব তো আমরা অলরেডি বললাম। দেখো কৃষি এবং চিকিৎসার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব কিন্তু আমাদের বারবার পরীক্ষায় আসতেছে, তার মানে এই দুইটা আমরা অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করবো। এটা অলরেডি একবার বলে ফেলছি, সো আবার বলতেছি না, ঠিক আছে। সো আমাদের এই তিনটা চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 8 তারপর 9 তারপর 11 এই তিনটা চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে আমরা মোটামুটি কিন্তু বুঝে ফেললাম। 8 থেকে আবারও একটু বলি যদি তোমরা একটু শুনতে চাও, সেক্ষেত্রে 8 থেকে আমরা প্রথমে কি পড়বো, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, কাণ্ডের অন্তর্গঠন, শনাক্তকারী বৈশিষ্ট্য। তারপরে আমরা ভাজক টিস্যু পার্টটা একটু দেখব, প্লাস পরিবহন টিস্যুতন্ত্রের যে পার্টটা আছে, সংযুক্ত কোনটা, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় কোনটা, এই জিনিসটা দেখব। তারপরে আমরা চলে যাচ্ছি 9 মধ্যে আমরা কি পড়বো, 9 মধ্যে আমরা প্রথমে গ্লাইকোলাইসিসটা পড়বো। তারপরে আমরা বলছি যে সবগুলার যে প্রভাবক আছে এটা চার্ট করে পয়েন্টগুলো লিখে ফেলবো, প্লাস কোনটার সাথে সমানুপাতিক সম্পর্ক কোনটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক এইটা পড়বো। তারপরে আমরা বললাম যে হচ্ছে সবাত শ্বসন এবং অবাত শ্বসন এই দুইটার মধ্যে পার্থক্য কি এটা লিখবো। তারপরে আমরা পড়বো হচ্ছে কি পড়বো হচ্ছে C3C4 সাইকেলের ক্ষেত্রে আমরা C3 সাইকেলটা একটু এমফাসাইজ করতে পারো, বাট আমি বলবো গ্লাইকোলাইসিসটা বেশি ভালো করে পড়বো, ঠিক আছে। দেখো লিয়াকত একটা প্রশ্ন করেছে যে এই সিকিউ গুলা সলভ করলে কি হবে, ব্যাপারটা হচ্ছে এই সিকিউ গুলা থেকেই যে তোমাকে সরাসরি পরীক্ষায় দিবে তা তো না, তাহলে তো আমরা হচ্ছে নকল করে পরীক্ষা দেওয়া যা হতো সেটাই হতো। আমাদের এখানে কি খেয়াল করতে হবে, সিকিউ পড়ানোর সময় আমি তোমাদেরকে অনেকগুলো টপিক বলে দিছি না যে এই টপিকগুলো পড়তে হবে, এই টপিকগুলো না পড়ে গেলে হবেই না, বলছি
এই টপিকগুলো না পড়ে গেলে হবে না। তো এই টপিকগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে, নট নেসেসারিলি এক্স্যাক্ট এই সিকিউরিটাই তোমাকে পড়তে হবে। যদি তুমি টপিকগুলো ভালোভাবে পড়ে যাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন কমন আসবে আশা করা যায়, ঠিক আছে। তারপরে দেখো এই লাস্ট যে চ্যাপ্টার, এখান থেকে আমরা পড়বো খুবই দেখো লিমিটেড, কিন্তু একটা হচ্ছে টিস্যু কালচারের প্রসেসটা কি, টিস্যু কালচারের গুরুত্ব কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রসেস কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব কি। তার মধ্যেও আমরা দেখলাম কি যে এর মধ্যেও আমরা দেখলাম আমাদের কৃষি ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে গুরুত্বটা কিন্তু আমাদের স্পেসিফিক্যালি বারবার আসতেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি একটু পড়ে যাও, আমার মনে হয় 8 থেকে 11 থেকে প্রশ্ন অ্যান্সার করা খুবই ইজি, খুবই ইজি, ঠিক আছে। কোষ অবকাশ মানে হচ্ছে ধরো এই একটা কোষ, এই একটা কোষ, এই দুইটার মধ্যে যদি ফাঁকা থাকে এটাকে আমরা বলি কোষ অবকাশ, মানে কোষের মধ্যে অবকাশ, ঠিক আছে। আর যদি ফাঁকা না থাকে, দুইটা পরস্পর মিলানো থাকে, তখন বলবো কোষ অবকাশ থাকে না, ঠিক আছে। ওকে, আশা করছি তোমাদের কিছু হলেও আমরা হেল্প করতে পেরেছি। আর স্লাইড যেটা তোমরা বলছো, স্লাইডটা আমরা হচ্ছে দিয়ে দিব, অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমরাও চাই তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরাও চাও তোমাদের পরীক্ষা ভালো হোক। সবাই পরীক্ষার জন্য অনেক বেশি ভালো প্রিপারেশন নিও। আর হচ্ছে যে যে ধর্মের আছো সেভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে পরীক্ষাটা দিতে যেও। সো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। কোনো প্রবলেম ফেস করলে আমাদেরকে জানিও। আজকের ক্লাসে তাহলে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।